তো নমস্কার বন্ধুগণ, আমি অর্ক এন্ড টিডিওসির অর্ক, এবং আমার সঙ্গে আজকে যে রয়েছে তাকে আমি কালকে জিজ্ঞেস করেছিলাম তাকে আমি কি বলে ইন্ট্রোডিউস করব, কারণ তার অনেক প্রতিভা। সে অ্যাসপায়ারিং ফিল্ম মেকার, সে রাইটার, সে একটা খুব নামকরা এতে কাজ করেছে বহুদিন, নামকরা প্রোডাকশন হাউসের সাথে বহুদিন কাজ করেছে, এবং তার সঙ্গে সে মানে দারুণ একজন ফিল্ম অ্যানালিস্টও বটে। তো আমি তাকে জিজ্ঞেস করতে, সে আমাকে বললো যে আমাকে তুমি রাইটার এবং অ্যাসপায়ারিং ফিল্ম মেকার হিসেবে ইন্ট্রোডিউস করো, তাহলেই হবে। কিন্তু আমি কিন্তু তাও বলবো যে ও কিন্তু একজন বহুমুখী প্রতিভা, এবং ওকে কোনোভাবে ফিল্ম অ্যানালিস্ট হিসেবে ইগনোর করলেও চলবে না। তো আমার সঙ্গে রয়েছে চক্রয়ুধ, যদি আমি ওর নামটা ঠিক বলে থাকি। হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, একদম ঠিক। চক্রয়ুধ ঘোষ। এবং কেমন আছিস আগে সেটা বল। এই চলছে এখন। বাংলা সিনেমার হাল একটু হলেও ফিরেছে, তাই জন্য ভালো লাগছে। আচ্ছা, কিন্তু বাংলার পলিটিক্যাল হাওয়া যেরকম জিনিসপত্র দেখছি, ওটা নিয়ে একটুখানি ডিপ্রেস, বাট ঠিক আছে, চলো লেটস লুক এট দ্য পজিটিভস। একদম। মানে বাংলা সিনেমার হাল ফিরেছে বলতে তুই কি মানে কি কি বলতে, মানে কি? হাল ফিরেছে ইন দ্য সেন্স, আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না হাল ফিরেছে কি ফেরেনি, বিকজ আমি কাজগুলো দেখিনি, কিন্তু কাজগুলো যে একটুখানি হলেও অ্যাপ্রিসিয়েট হচ্ছে, মানুষ একটুখানি হলেও হলে যাচ্ছে, সেটা দেখে একটুখানি হলেও ভালো লাগছে, এটাই, আর কিছুই না। না, সেটা ঠিক, কিন্তু মানে আমি দেখছি যে বেশ এই যে নতুন ছবিটা এসছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, ওটা নিয়ে একটা বেশ ভালো অ্যাপ্রিসিয়েশন তৈরি হয়েছে। আমার মা বাবা আজকে গেছিল, ওদের বেশ ভালো লেগেছে, বলছে খুব এন্টারটেনিং ছবি। তো সেই জায়গা থেকে একটা বাংলা যে মেইন স্ট্রিম ধারা, যে কমার্শিয়াল বাংলা ছবির একটা নতুন ভাবে রিডিসকভার করছে ওরা, সেইটা আমার বেশ ভালো লাগছে। আমারও বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। তো তোরও তো কি এটাই মনে ডিসকাশনটা হচ্ছে? কেউ বলে বিপ্লবীকে নিয়ে করি, তাহলে ডিসকাশনটা শুরু তুই করি, কারণ পারছিস? আমাকে ইন্টারেস্টিং টেক আছে ওটা নিয়ে। আচ্ছা, বল বল বল, অবশ্যই তো অবশ্যই। বেসিক্যালি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আমি রাহুল দেশাই রিভিউ করেছি আজকে হলিউড রিপোর্টারে, আর ও হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে। সেটা দেখে না অনেক কিছু বোঝা যাচ্ছে, বাংলার ভালো ফিল্ম মেকিং এর মাপকাঠি কি ন্যাশনাল স্তরেও ওরকমই। কারণ বিষয়টা হচ্ছে, ও বলেছে ইটস আ স্টার ভেহিকল পোজিং অ্যাজ আ রেভলিউশনারি স্টোরি। ওকে, রাইট রাইট সো ওইটা ও বলছে স্টার ভেহিকল পোজিং অ্যাজ আ রেভলিউশনারি স্টোরি, বাট আমাদের এখানে খুব আমরা মানে অ্যাপ্রিসিয়েট করেছি এটা। রাইট। তো এই যে ডিফারেন্সটা কি মনে হচ্ছে, কারণ ট্রেলার দেখে আমার মনে হলো যে অনেকটা ইন্ডিয়ান থেকে ইন্সপায়ার্ড, জওয়ান থেকে ইন্সপায়ার্ড। সো আমরা সত্যি বলতে, তুমি এত ফিল্ম দেখো, আমি এত ফিল্ম দেখি, আমরা তো এটা দেখিনি, এরকম কিছু দেখিনি। মানে মানে কেউ বলে বিপ্লবী যেটা দেখছি ট্রেলারে, আমরা উই হ্যাভ সিন দ্যাট, রাইট? আমরা অ্যাবসলিউটলি। তো আমাদের কিরম চ্যালেঞ্জ করবে, আমরা যদি আমরা রাহুল দেশাই এর মতনই বলতে পারো যে ফিল্ম এত দেখেছি, পড়েছি, হয়তো লিখতে পারবো না অত ভালো, বাট দেখেছি, সো আমাদের কি ভালো লাগবে এটা? আমাদের জেনারেশনে কি, আমাদের জেনারেশনের শিক্ষিত অডিয়েন্স কি যাবে কেউ বলে বিপ্লবীকে দেখতে, নাকি ওটা একটা সেট অডিয়েন্স আছে যারা অলরেডি ওটাকে ভালো বলার জন্যই দেখতে গেছে আর ভালো বলছে? তো এটা আমার প্রশ্ন তোমার কাছে। এইটা কিন্তু হ্যাঁ, মানে ফ্যাক্টটা হচ্ছে যে দেখ, প্রথমত ছবিটা না দেখে হুম বলাটা খুব একটা ঠিক হবে বলে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, মানে এটাও ঠিক যে এই যে শাঙ্কারের ইন্ডিয়ানের অ্যাপ্রোচটা, বা অ্যাটলির জওয়ান, কিংবা RRR, এই ধর, আর RRR তো একটা প্রপার হিস্টোরিক্যাল ফিকশন। হ্যাঁ, এই যে ছবিগুলো, এই ছবিগুলো তো আমরা অলরেডি দেখে নিয়েছি, সত্যিই দেখে নিয়েছি। হুম তো হ্যাঁ, যে এটা নতুন কোনো গল্প বলছে তা নয়, তবে এখানে যেটা যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে গল্পটা কিভাবে বলা হচ্ছে। হুম বা একজন নতুন, একজন মানে জিৎ, যাকে আমরা ধর ধর আমাদের বাঙালিদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্স, মানে ইন আ ন্যাশনাল লেভেল হয়তো সেইটা অতটা জরুরি নয়। হুম কারণ তারা জিতকে দেখছে অ্যাজ অ্যান আদার অ্যাক্টর। হ্যাঁ, হুম তারা যদি এখন ওখানে অমিতাভ বচ্চনকে দেখতে পেতো, তারা হয়তো বলতো যে হ্যাঁ, অমিতাভ বচ্চনকে একটা অন্যভাবে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, এইভাবে অমিতাভ বচ্চনকে। কিন্তু যেহেতু জিতকে দেখছে, জিৎ ইজ অ্যানাদার অ্যাক্টর ফর দেম। কিন্তু আমাদের জন্য জিৎ ইজ আ সুপারস্টার। আমরা দেখেছি জিৎকে ছোট থেকে, যখন বড় হচ্ছে আমরা দেখেছি জিৎকে অভিনয় করতে, এবং আমাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যভাবে হিট করছে, স্বাভাবিক। এটা সব ক্ষেত্রেই হয়তো মানে টু সাম এক্সটেন্ট সত্যি যে ইয়ে। কিন্তু এইটা যখন তুই বলছিস, তখন আমার প্যারালালি এটাও মাথায় আসছে যে যখন আমরা একটা সাউথ ইন্ডিয়ান ছবি দেখছি, মেবি ওদের ওয়ে অফ ট্রিটমেন্ট বা সবকিছু আমাদের মধ্যে এত বেশি ঢুকে গেছে বলে কি নাকি আমরা জানি না, কিন্তু যখন আমরা সাউথ ইন্ডিয়ান ছবি দেখছি, আমরা কিন্তু স্টারের সাথে সাথে ছবিটাকেও অ্যাপ্রিসিয়েট করতে পারছি। হুম এইটা কিন্তু একটা ফ্যাক্টর। মানে আমাদের এটা মনে হচ্ছে না যে একই গল্প আবার নতুন করে আমরা দেখছি।
তো তুই যদি ছবিটা দেখি তাহলে হয়তো আরো ভালো করে বলতে পারবো। কিন্তু হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে আমাদের কি রকম লাগবে, যদিও এখন সঠিক উত্তর আমার কাছে নেই। বাট হয়তো তুই যেটা বলছিস সেটা ঠিকই বলছিস, কারণ রাহুল দেসাই রিভিউটা আমিও পড়েছি, এবং রাহুল দেসাইয়ের বক্তব্যটাই এটা যে আহ, পুরো ছবিটাই ইটস ইটস একটা খুব সুন্দর লাইন লিখেছে যেখানে বলছে যে ইট ইজ অনন্ত সিংহ প্লেইং জিৎ, নট জিৎ প্লেইং অনন্ত সিংহ। ইট ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং টেক আর কি। হ্যাঁ, ওটা আমারও মনে হয়, কারণ অনন্ত সিংহকে আমরা কেউ দেখিনি, মানে হি ইজ নট রেলেভেন্ট টু আওয়ার আইজ, রাইট। যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু। তো আমাদের ওটা খুব একটা ফ্যাক্ট মানে ম্যাটার করবে কি করবে না জানি না, বিকজ হি ইজ নট আ নোন পার্সন, আমরা এই ফিল্মের থ্রু দিয়ে জানছি। মেবি আমি যদি জানতাম ওর যদি ছবি কিছু অ্যাভেলেবল থাকে তাহলে আমরা কোয়েশ্চেন করতাম, উই আর নট কোয়েশ্চেনিং দ্যাট। সো আজ আমরা একটু টাইম মেশিনে ব্যাকে যাই একদম। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। I'm starting with a very controversial question. Okay. শোলে কি ম্যাগনিফিসেন্ট 7 এর রিমেক? শোলে ম্যাগনিফিসেন্ট সেভেন না সেভেন সামুরাই? 7 সামুরাই বা ম্যাগনিফিসেন্ট, 7 সামুরাই, হ্যাঁ 7 সামুরাই রিমেক। হ্যাঁ, শোলে তো খুব সিগনিফিকেন্টলি সেভেন সামুরাই থেকে ইন্সপায়ার্ড বলা যেতে পারে। মানে রিমেক ঠিক আমি বলবো না, কারণ শোলে ইজ ভেরি ভেরি মাচ বলিউড। শোলে ইজ নট জাপানিজ ফিল্ম, মানে স্ট্রেট আউট জাপানিজ ছবি কিন্তু নয় শোলে। না না না, হ্যাঁ, শোলে স্ট্রেট আউট হলিউড ছবিও নয়। শোলের মধ্যে ইনফ্লুয়েন্সেস আছে এই সমস্ত জিনিসের, কিন্তু শোলে ইজ ভেরি বলিউড। শোলে ইজ ভেরি ইউনিক ইন ইটস ওন স্টাইল। এই জন্য শোলের বিগ স্ক্রিন ইম্প্যাক্টটা এতটা বেশি, মানে শোলের ক্যারেক্টার গুলো এতটা বেশি লার্জার দ্যান লাইফ কম্পেয়ার টু, তুই যদি আজকে সেভেন সামুরাই দেখিস তুই দেখবি ক্যারেক্টার গুলো কিন্তু এত লার্জার দ্যান লাইফ নয়, ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ভেরি মানে ওদের যে প্রবলেমস গুলো বা ওরা যেভাবে সমস্যাগুলো নিয়ে ডিল করছে, তারা কথায় কথায় সংলাপ বলছে না। এখানে শোলের চরিত্ররা কিন্তু কথায় কথায় দে আর টেলিং ডায়ালগস। সে ঠাকুর হোক, সে গাব্বার হোক, সে জয়ভীরু হোক, যেই হোক, তারা কিন্তু ডায়ালগ বলছে, এবং তাদের স্বপ্নগুলো, তাদের ভাবনাগুলো খুব ইউটোপিয়ান এবং খুব বলিউড যে ধরনের স্বপ্ন দেখে, ফার ফ্রম একটু একটু স্ট্রেচড আউট ফ্রম রিয়েল ওয়ার্ল্ড, কিন্তু স্টিল মানে মানুষের সাথে যাতে বেশি মানুষের সাথে কানেক্ট করতে পারে সেরকম। তো কিছুটা ইন্সপায়ার তো বটেই, কিন্তু পুরোপুরি আমি মনে করি না। তোর টেক কি এটা নিয়ে? আমার টেকটা হচ্ছে যে দেখো, 7 সামুরাইতে না একটা বিশাল বড় সুপারস্টার আছে তোশিরো মিফুনে, তার সাথে মনে হয় 15খানা ফিল্ম করে কুরোসাওয়া, একদম ঠিক আছে, পরবর্তীকালে। তো তাও আমার মনে হয় যে কোথাও গিয়ে যখনই আমরা ব্যাপারটাকে ইন্ডিয়ানাইজ করি না, তখন কোথাও গিয়ে একটা ভালো জিনিস আছে ওই এরাটার, সেটা আমি বাদে বলছি। সেটা হচ্ছে যে ফার্স্টলি দ্য নেগেটিভ সাইড ইজ দ্যাট উই অলওয়েজ সি দ্য ক্যারেক্টার্স অ্যাজ দ্য অ্যাক্টর। তোশিরো মিফুনাকে যখন দেখছি না আমরা 7 সামুরাইতে, আই এম ওয়াচিং দ্য ক্যারেক্টার, নট দ্য অ্যাক্টর। বাট Correct. এখানে শোলে বা ওই সময়কার এতে আমরা জয়বীরু কিন্তু দেখছি না, উই ডোন্ট রিমেম্বার জয়বীরু, উই রিমেম্বার অনলি অমিতাভ বচ্চন এন্ড ধর্মেন্দ্র। রাইট। একমাত্র ক্যারেক্টার অ্যাক্টর যদি কোনো সুপারস্টার ওখানে প্লে করে থাকে, দ্যাট ইজ সঞ্জীব কুমারের চরিত্রটা যেটা করে। অ্যান্ড আই বিলিভ দ্যাট ওটা ব্রেক করে কিছুটা আমজাদ খান। আমজাদ খানের যখন দেখি আমরা, উই আর ওয়াচিং দ্য ক্যারেক্টার, উই আর নট ওয়াচিং আমজাদ খান। তো লিডস গুলো না, মানে লিড তো তোশিরো মিফুনেও ছিল 7 সামুরাইতে, কিন্তু এখানে অমিতাভ বচ্চনকে আমরা অমিতাভ বচ্চন হিসেবে দেখছি, ধর্মেন্দ্রকে ধর্মেন্দ্র হিসেবে দেখছি। দ্যাট ইজ দ্য নেগেটিভ সাইড। বাট দেন দ্য পজিটিভ সাইড ইজ দ্যাট তখনকার রিমেক গুলো না কখনো মানে আনফেথফুল ছিল না ফ্রম দ্য অরিজিনাল সোর্স ম্যাটেরিয়াল। মানে তুমি শোলে একটা তুমি কোনো পয়েন্টে শোলেকে মেলোড্রামাটিক হতে দেখবে না। ইফ শোলে ইজ আ রিমেক অর ইন্সপায়ার্ড ফ্রম 7 সামুরাই, ইট উইল বি লয়াল টু দ্যাট ফিল্ম। আমি আরেকটা দুটো ফিল্মের নাম নেব, সেটা হচ্ছে অগ্নিপথ, সেই সময় অগ্নিপথ, আর এক রুকা হুয়া, হ্যাঁ, আর এক রুকা হুয়া ফেসলা। তুমি দেখবে দে আর ভেরি লয়াল টু দ্য এসেন্স অফ দ্য অরিজিনাল ফিল্ম। স্কারফেস মানে কোনোভাবেই মেলোড্রামাটিক কোনো একটা ফিল্ম নয়। স্কারফেসে খুব ইমোশনস আছে, কিন্তু কোথাও গিয়ে ওটা হাইটেন্ড ইমোশন নয়। অগ্নিপথও দেখবে তুমি সেম জিনিস ফলো করে। আমার মনে হয়নি অগ্নিপথ দেখে কখনো যে অগ্নিপথ কিন্তু খুব বেশি ইমোশনটাকে পুশ করছে, ইমোশনালি ড্রামাটিক হয়ে যাচ্ছে। অগ্নিপথ বিং আ রিমেক অফ স্কারফেস অর ইন্সপায়ার্ড remains faithful to the essence and the pitch of the original film. যেটা এক রুকা হুয়া ফেসলা, is a very very loyal remake of 12 Angry Men.
তো আমার এই তিনটে ফিল্ম খুব মনে হয় ইন্টারেস্টিং ক্যারেক্টার যে এখন আমার কিরকম আমার পার্সোনালি এক রুকাওয়া ফ্যাসলা নিয়ে একটু অন্যরকম ভাবনা আছে, মানে আমার না, এক রুকাওয়া ফ্যাসলা খুব একটা ভালো লাগে না ভালো পার্সোনালি। লাগে না। হ্যাঁ, না আমার মনে হয় যে ছবিটার যে মেন ছবিটার যে এসেন্সটা সেটা কোথাও গিয়ে ধরতে পারেনি। তার কারণ হচ্ছে যে ছবিটা আহ, কেন জানি না বাসু চ্যাটার্জি একটু বেশি ইন্টেলেকচুয়ালাইজ করে দিয়েছিল না কি করেছিল, আমি আই এম নট রিয়েলি শিওর। মানে ইন্ডিয়ার যে প্রবলেমগুলো সেইটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ক্যাপচার হয়নি এক রুকাওয়া ফ্যাসলাতে। হুম। হ্যাঁ, সেইটা আমার কিন্তু একটুখানি প্রবলেমেটিক বলে মনে হয়েছে। যেটা মানে তুই তুমি বললি বলছো ফেথফুলনেস, সেইটা হুম, ঠিক, কিন্তু ইন্ডিয়ানাইজ করে যে বানানোটা, যেটা এক অগ্নিপাত পর শোলে সাকসেসফুলি করতে পেরেছিল, এক রুকা হুয়া ফ্যাসলা কিন্তু একটা মানে একটু অন্য ধাঁচে, একটু আর্ট ফিল্ম বানাবো এই রকম একটা ভাবনার মধ্যে দিয়ে বানানো। তুমি বলতে চাইছো যে মানে যেরকম কোনো দেশে পার্টিকুলার দেশ যদি কোনো বিদেশি ফিল্মকে অ্যাডাপ্ট করে যখন, তখন তার প্রথম সাকসেসফুল কাজ হচ্ছে, মানে কাজ ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেই দেশের পলিটিক্সটাকে ব্লেন্ড ইন করা ওই ফিল্মটার কারেক্ট, সাথে, কারেক্ট। যেটা একুয়া ফেসলা করতে পারে না, তাই তো? না, সাকসেসফুলি করতে পারেনি আমার মনে হয়েছে। আর আর সৃজিত দা লেটস টক অ্যাবাউট দ্যাট ফিল্ম। ও মাই গুডনেস, ও ও আবার করেওছে, মানে ওর ব্যাপারটা হচ্ছে ও পলিটিক্সটাকে ব্লেন্ড ইন করেছে, কিন্তু ও 12 অ্যাংরি মেনটাকে পুরোপুরি কি করেছে আই এম নট চেক ইভেন। বক্সিং মনে হয়েছে আমার, যে একটু হ্যাঁ, যে আমাকে করেনি। আমাকে এই একটা ক্যারেক্টার রাখতে হবে, এরকম একটা ক্যারেক্টার রাখতে হবে, এরকম এবং এক্স্যাক্টলি, এটা সেই খুব জন্য কি খারাপ। প্রবলেমটা হয়েছে তুই বল, প্রত্যেকটা ক্যারেক্টার ক্যারিকেচারিশ হয়ে গেছে। এভরি ক্যারিকেচার এক্সপ্লোরও ক্যারেক্টার হয়নি ইজ ভালো আ করে, ক্যারিকেচার অফ ইটসেলফ। এক্সপ্লোরও হয়নি ঠিক করে। এক্সপ্লোরও হয়নি, মানে একটা ক্যারেক্টারও তৈরি হয়নি। এবার হ্যাঁ ঋত্বিক চক্রবর্তী ভালো অভিনেতা, ঋত্বিক হ্যাঁ, চক্রবর্তী ডেলিভার করে দিয়েছে। এবার যারা ভালো অভিনেতা নয়, পরমব্রত চট্টোপাধ্যায় ডেলিভার করতে পারেনি। পরমত চট্টোপাধ্যায়ের চরিত্রটা প্রথমে ঋতুপর্ণ ঘোষের করার কথা হ্যাঁ, ছিল। করার কথা ছিল, হ্যাঁ। তো সেইটা যাই হোক, তাই ওটা বলার পরে আরো বেশি মানে ক্ষতি করলো সিনেমাটা। ওটা মানে এটা নষ্ট, মানে সত্যি বলে সত্যি কিছু নেই। আমি মানে আমি তখন জাস্ট কলকাতায় গেছি 2025 সালে, এই মাঝখানে ছুটি নিয়ে, এবং কলকাতায় গিয়ে তখন খুব হই হই, সত্যি বলে সত্যি কিছু নেই ফাটিয়ে দিয়েছে, সৃজিত মুখার্জি আবার ফিরে এসছে। আমি হলে দেখতে গেছি, আই ওয়াজ, মানে এত বিচ্ছিরি ছবি, এত খারাপ ছবি, সংলাপটাই তো, সংলাপ লিখেছে তো খুব বাজে ভাবে, ওটাই তো আমাকে একদম অসহ্য, ক্লক আউট করে একদম দিচ্ছে ফিল্মটা। অসহ্য, মানে এই টিপিক্যাল, মানে আমার না কোনোদিনই এটা এটা আমার সবসময় মনে হচ্ছে যে সৃজিত মুখার্জি রিপিটস হিমসেলফ আ লট, এবং সব চরিত্ররা সৃজিত মুখার্জিরই একটা এক্সটেন্ডেড ভার্সন সামহাউ, এবং সে যে জায়গা থেকেই উঠে আসুক না কেন সবাই ওর মতোই কথা বলে, ব্যাকগ্রাউন্ড যাই হোক। হ্যাঁ, এরপরে আমি একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে এখন তারপরে মিড মিড বলিউডটা, যেটা আমির খান সালমান খানের সময়, আমির খান একটা খুব ইম্পর্টেন্ট রিমেক আছে ক্রেমার ভার্সেস ক্রেমারের, আকেলে হাম আকেলে হাম আকেলে। আকেলে তুম। এবারে তুমি দেখো এই এরাটাতে বলিউড কিন্তু যখন রিমেক করেছে, ওরা ইন্ডিয়ানাইজ করা শুরু করেছে কিন্তু তখন। হ্যাঁ, আর তুমি দেখবে যে পুরো ওরা প্লটটাকেও চেঞ্জ করা শুরু করেছে যাতে হুম, প্যালেটেবল হতে পারে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য। ক্রেমার ভার্সেস ক্রেমারের এন্ডিংটা তুমি দেখো কত রিয়েলিস্টিক, একদম যেখানে মানে আকেলে হামের মানে প্লটটা চলে গেছে। মানে ওটা নিয়ে তোমার কি বক্তব্য, যে কেন এটা করে ওরা? মানে ওদের কি কনফিডেন্স হওয়া হয় যে এটা কি খাবে, এটা হ্যাঁ, কনসেপ্ট হওয়ার লাগছে, কিন্তু একটু চেঞ্জ করে দিই যাতে মানে ইন্ডিয়ান অডিয়েন্স নিয়ে নেয়। ওটাই ব্যাপার। এবার মানে আমার যেটা মনে হয় যে মানে আমির খান অনেক বকবক করে ইন্টারভিউতে এসে, আজকাল তো আরো বেশি করছে, যে আমি কেয়ামত সে কেয়ামত থেকে এন্ডিংটা আমি বলেছিলাম ওটা রাখতে, যে দুজন যাতে মরে যায়। হ্যাঁ, ওটা আমি, শেক্সপিয়ার তো বেকার হ্যাঁ, ক্রেডিট নেয়, হ্যাঁ, তো বেকার ক্রেডিট নেয়, আমি ভেবেছিলাম। আমি ওটা বলেছিলাম রাখতে, ওরা বলেছিল লাস্টে মিলিয়ে দিতে। কিন্তু আকেলে আমাকেলে তুমের ক্ষেত্রে সেটা তো করেনি, মানে ক্রেমার ভার্সেস ক্রেমারকে পুরো ছবিটাই ব্লেটেন্টলি কপি করে ছবিটা। এবং প্রবলেমটা কি দেখ, আমার কপি করা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি করো, তুমি একদম সেম ফ্রেম বাই ফ্রেম রিমেক করো, কোনো অসুবিধে নেই। কিন্তু ছবিটার যে শেষের যে এটা, সেই সাহসটা সেইটা দেখানোর সাহস কিন্তু ওদের নেই। শেষের যে পরিসমাপ্তিটা ক্রেমার ভার্সেস ক্রেমারে দুজনের যে পরিসমাপ্তিটা হচ্ছে, এইখানে সেই জিনিসটা দেখানোর ক্ষমতা ওদের নেই। ওদের সবসময় ওই মাথার মধ্যে করে যে এইটা যদি আমরা দেখাই এটা কি দর্শক খাবে, মানে একটা বলিউড ছবি এরকম দেখে লোকে হ্যাপি এন্ডিং দেখে অভ্যস্ত, এখানে যদি আমরা ওরকম কিছু দেখাই বলিউড কি খাবে, এই বা দর্শক কি খাবে? তো ওই জন্য আমার মনে হয়েছে দ্যাট ইজ দ্য, তুই একদম অন পয়েন্ট হিট করেছিস, যে ওই দর্শকের ভয়েই
এই চেঞ্জগুলোকে না করা আর কি, মানে বিশেষ করে এই ধরনের ছবি যেটা ক্র্যামার ভার্সেস ক্র্যামার, বা ইভেন ধর বাজিগার যেটা কিস অফ একটা ডেথ সামথিং, আমি দেখিনি ফিল্মটা। মানে অরিজিনালটা নামটা আমার এক্স্যাক্টলি এক্ষুনি কিস অফ মনে ডেথ, পড়ছে। হ্যাঁ, কিস বিফোর কিস টাইম। অফ ডেথ, হ্যাঁ, কিস বিফোর ডেথ হ্যাঁ, কিস বিফোর আমি ডাইং। দেখিনি। হ্যাঁ, হ্যাঁ, তো কিস বিফোর ডাইং থেকে যেটা নিয়েছিল, কিস বিফোর ডাইংটায় ক্যারেক্টারটার কোনো ব্যাক স্টোরি ছিল না অ্যাজ সাচ। এখানে একটা মায়ের অ্যাঙ্গেল দেখাতে মায়ের হয়েছে বিকজ সলমান খান, সলমান ভাইয়ের আইডিয়া ছিল এটা। যে না হলে দর্শক রেজোনেট করতে পারবে না তোমার প্রোটাগনিস্টের সাথে। এইটা একটা মানে আমাদের ভারতীয় দর্শকদের কে আর একটু পিছিয়ে দেওয়ারও প্রবলেম, মানে ভারতীয় দর্শক মানে অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস বোথ ওয়েজ, যে ওরা ভাবছে যে দর্শক নিতে পারবে না, দর্শকও এতে পিছিয়ে যাচ্ছে, এবং দর্শকও সামহাউ মানে ইভলভ করছে না এর ফলে, যে এরকম একটা প্রোটাগনিস্ট দেখলাম না আমি একটা কমার্শিয়াল ছবিতে, যে একটা মানে তার কিছু মানে ইমোশন বলে কিছু এক্সিস্টই করে না, তাই না? এটা নিয়ে আমি বাদে একটা কথা বলবো, তোমার সিদ্ধার্থ আনন্দের একটা কমেন্ট আছে, সেটা আমি আসছি। তো আমার মনে হয় যে কাকেলে হাম কাকেলে তুম না, মানে এন্ডিংটা না জাস্টিফাইড হতো ফিল্মটা, জানো তো, যদি আমিরের ক্যারেক্টারের মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখাতো। তুমি দেখবে একটা ফিল্ম এসছে চাঁদ মেরা দিল বলে, তো চাঁদ মেরা দিল হচ্ছে লক্ষ্য আর অনন্যা পান্ডে। তো লক্ষ্য একটা মানে ঝগড়ার সময় ভায়োলেন্ট হয়ে যায়, তো এবারে অনন্যা পান্ডে ছেড়ে চলে যায়। তো লক্ষ্যের চরিত্রটাকে না একটা ট্রান্সফরমেশন দেখিয়েছে, যে ও কিরম ভাবে বোঝে, অ্যাকাউন্টেবিলিটি নেয়, তারপরে চেঞ্জ হয়, তারপরে একটা মিল হয়। এখানে কি হয়, আমির রিমেইনস আ ভেরি অ্যাবিউজিভ পারসন, ঠিক আছে। যখন যখন ছেড়ে চলে যায় উর্মিলা, সরি মানিষা কৈরালা, তখন আমিরের ক্যারেক্টারটা না কোনো চেঞ্জ নেই পুরো ফিল্মটার মধ্যে, মানে উই ডোন্ট নো ওয়েদার হি চেঞ্জেস অর নট। মানিষা কৈরালা চলে এলো আমির খানের কাছে, লাস্টে হ্যাপি এন্ডিং হলো, উই স্টিল থিঙ্ক যে এই এন্ডিংটা কি হ্যাপি হবে, এই ম্যারেজটা কি হ্যাপি হবে। যেখানে ক্রেমার ভার্সেস ক্রেমারে ইটস লাইক ওকে, এবারে হয়তো ডাস্টিন হফম্যান চেঞ্জ হবে, মেরিল স্ট্রিপ ছেড়ে চলে গেল, মিল হলো না, ওরা লিফটেও নামলো আর কিছু একটা, তারপরে ফিল্মটা এন্ড হয়ে যায় এটা মানে এতে, and that is so beautiful। এখানে দেখিয়ে দেয় যে না ভাই, টক্সিক মেন কান্ট টেক ইট, সো এটাকে একটু এন্ডিং করিয়ে দাও। এইটা রেসপেক্ট আমার মনে পড়লো, একটা ছবি আছে মানে ইন্ডিয়া থেকে, মানে ভারতীয় ছবি যখন ভারতীয় ছবি থেকে নিচ্ছে, তখন কিরকম হয়েছে, একটা বাংলা ছবি আছে আকাশ কুসুম, হ্যাঁ, মৃণাল সেনের আকাশ কুসুম, ওটা থেকে একটা হিন্দি ছবি হয়েছিল ঋষিকেশ মুখার্জির মঞ্জিল। হ্যাঁ, তো আকাশ কুসুমে ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, আর হিন্দিটাতে ছিল মৌসুমী চ্যাটার্জি আর অমিতাভ বচ্চন। খুব ভালো গান ছিল হিন্দিটাতে, রিমঝিম গিরে সাবান, খুব ভালো ভালো গান ছিল। তো যাই হোক, তো তুই যখন বাংলাটা দেখবি, তুই দেখবি পুরো গল্পটা ইটস দ্য সেম থিং, ইটস দ্য সেম, যে ঢপ মারছে সারা ছবি জুড়ে যে আমার বিশাল পয়সা আছে, এই হচ্ছে। ফাইনালি ছবিটার শেষে যখন আমাদের অপর্ণা সেন জানতে পারছে যে ও পুরো ছবি জুড়ে ঢপ মেরে গেছে, অপর্ণা সেন জানলাটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আর মৌসুমী চ্যাটার্জির চরিত্রটা, ও জানলাটা বন্ধ করছে না, ও ওখান থেকে হাত পেছন করে তাকালো, একজন জানলাটা বন্ধ করে দিল, আর একজন এরকম হাত নাড়ালো। তুই একটা সিনের মধ্যে দিয়ে তুই বুঝতে পারবি যে বলিউড সবসময়, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলিউড নয়, এটা কিন্তু ঋষিকেশ মুখার্জির ক্যারেক্টাররা, ঋষিকেশ মুখার্জির ক্যারেক্টাররা সবসময় ইজ ভেরি অপটিমিস্টিক, যে না ঠিক আছে ও এবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু বলিউড নয়। পরে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বলিউড এটাকে নর্ম করে দিয়েছে, যে সবাই ঋষিকেশ মুখার্জির ক্যারেক্টার, এটা কমার্শিয়াল বলিউড ছবি। এটা তোর মনে হয় না? হ্যাঁ, আমার এটা খুবই মনে হয়, কারণ তুমি দেখবে আমি একটা তোমার বলো লাল, তোমার এই গডফাদারের দুটো রিমেক হয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে। এটা তো সার্কাস সবাই জানে, এভরিওয়ান নোস। আর একটা ফিল্ম আছে, না একটা ফিল্ম আছে আমির খান আছে ওতে, আগেন আমির খান আছে, আমির খান, হ্যাঁ, আতঙ্ক। হ্যাঁ, ওইখানে তুমি দেখবে সানির মৃত্যু তো গডফাদার খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে স্ক্রিন টাইম অত বেশি না। এখানে সানির চরিত্রটা সব থেকে, মানে রজনীকান্তের চরিত্র সব থেকে বেশি ওভার পাওয়ারিং চরিত্র হয়ে গেছে। আর কতটা মানে সানির চরিত্রটা, মানে এখানে রজনীকান্তের চরিত্রটা কতটা ইম্প্যাক্ট আছে গল্পটা জুড়ে, আর ওটা রেখেছে বিকজ রজনীকান্তের স্টার পাওয়ার, করতেই হবে, ওটা ছাড়াও করবে না ফিল্মটা। আর আমির খান এখানে ডন কর্লিওনি হয়ে যায়, হি ইজ মাইকেল কর্লিওনি অ্যান্ড ডন কর্লিওনি, বাবা নেই, বাবা মানে অর্ধেক সময় ফিল্মে নেই, আমির খান প্লেজ দ্যাট। আমির খান যখন ডন কর্লিওনি হয়ে যায়, মানে ডন কর্লিওনি মানে ইন দ্য সেন্স যে মাইকেল যখন ট্রান্সফর্ম হয়ে গেছে,
আমির খানের তুমি জাস্ট হেয়ার স্টাইলটা দেখবে আচ্ছা ঠিক আছে? আচ্ছা তুমি আমি লিঙ্ক পাঠিয়ে তুমি জাস্ট দেখবে তুমি আমি 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 কল্পনা করছি ব্যাক ব্রাশ করা। ব্যাক ব্রাশ করা। আর হি ইজ দ্য ফানিয়েস্ট লুকিং আমির খান এভার ইন এনি ফিল্ম। আমি এটা সব সময় দেখেছি হিন্দি সিনেমার একটা অদ্ভুত ব্যাকব্রাশ ফ্যাসিনেশন আছে, যে যখনই একটা লোক খুব সিরিয়াস হয়ে যায় চুলটা ব্যাকব্রাশ হয়ে যায়। হুম। তুই দেখবি অনিল কাপুরের ভিরাসাতে তুই যদি দেখিস, অনিল হ্যাঁ। কাপুর যখন বিদেশ থেকে আসছে তার নর্মাল একটা খেকে মজা পাচ্ছে, চুলগুলো নর্মাল। যেই সে অমরিশ পুরীর ক্যারেক্টারটাতে চলে গেল, মানে অমরিশ পুরী মারা যাওয়ার পর ওর আসনটা নিয়ে নিল, সঙ্গে সঙ্গে চুল ব্যাকব্রাশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট। মানে এটা একটা অদ্ভুত ব্যাকব্রাশ ফ্যাসিনেশন হিন্দি সিনেমা। তোমার গাজনি আর মেমেন্টো নিয়ে কি মন্তব্য, মানে আচ্ছা, বক্তব্য? আর দেখ আমার কিন্তু কখনো মনে হয় না যে মেমেন্টো থেকে গাজনি নেওয়া। আমার কিন্তু কোনোদিন এটা মনে হয়নি। যে আমার মনে হচ্ছে মেমেন্টো ইজ এ ডিফারেন্ট ফিল্ম, গাজনি ইজ এ ডিফারেন্ট ফিল্ম। হ্যাঁ, প্রিমাইসটা সেম, বেসিক আইডিয়াটা নেওয়া হয়েছে যে ওই বউ মারা যাওয়া এবং ওর মেমোরি লস হওয়া, এই দুটো জিনিস সেম। বাকি ইট ইজ এ ডিফারেন্ট ফিল্ম অল টুগেদার। অ্যান্ড গাজনিকে, মানে আমার মনে হয় যে মেমেন্টোকে যদি মানে প্যালেটেবল করে আমাদের দেশে বানাতে হয়, তাহলে গাজনি ইজ দ্য বেস্ট অ্যাডাপ্টেশন, শুড বি। হ্যাঁ, মানে আমি জানি না, মানে তুই বল। আমার গাজনি আমার মতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমির খান বা মুরগাদাস করেছে সেটা হচ্ছে ওরা না মেমেন্টোকে রিমেক করতে যায়নি, ওরা ছড়িয়ে দিত। তারা যদি মেমেন্টোকে রিমেক করার চেষ্টা করতো, হুম, তখন ওরা কি করেছে, ওরা কোর আইডিয়াটা নিয়ে দে ক্রিয়েটেড আ প্লট। রাইট। মুরগাদাস করে, তারপরে আমির খান ওটাকে আবার রিরাইট করিয়ে হিন্দিতে একটা করে। হুম, যে মানে অনেকে জানে না, সেটা হচ্ছে যে গজনির তামিল ভার্সনটায় ডাবল রোল আছে, হিন্দি ভার্সনটায় গজনি ইজ সিঙ্গেল, হুম, কোনো ডাবল রোল নেই। তামিলটা তো দেখিনি। এরকমই আর মনে হয় হওয়া উচিত জিনিসটা। আমার মনে হয় কনসেপ্টটাকে নিয়ে, আইডিয়াটাকে নিয়ে, 15 মিনিটসে হয়, ওই আইডিয়াটাকে নিয়ে টু ট্রাই সামথিং নিউ, উইচ ইজ ভেরি, মানে গাজনিতে কিন্তু একটা চাইল্ড ট্রাফিকিং এর সাবপ্লটও আছে ভেরি ইম্পর্টেন্ট, উইচ ইজ নট দেয়ার ইন মেমেন্টো। দরকার নেই তো, তুমি আইডিয়াটা নিয়েছো and you talk about something very important in our কারেক্ট, country. That is, I think that is why Gajni works so well. একদম Gajni লোকে মনে রেখে দিয়েছে এক্স্যাক্টলি। আমি যেটা because তোকে বলছিলাম very যে ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে পলিটিক্সের বিষয়টাকে তুলে ধরা, যেমন 12 অ্যাংরি মেন যেটা করে উঠতে পারে, মানে এক রুকা হুয়া ফ্যাসলা যেটা করে উঠতে পারেনি। হ্যাঁ, কিন্তু গাজনি কিন্তু অ্যাকচুয়ালি সেটা করতে পেরেছে, যে ভারতীয় যে সমস্যা, একটা চাইল্ড ট্রাফিকিং এর সমস্যা, সেটাকে খুব মেইন স্ট্রিম ওয়েতে দেখিয়ে একটা গাজনি ধর্মাত্মার মতো একটা ক্যারেক্টার ক্রিয়েট করা। এই গাজনি ধর্মাত্মার ক্যারেক্টারটাই তো মেমেন্টোতে এক্সিস্ট করে না। হুম এই যে গাজনি ধর্মাত্মার যে ক্যারেক্টারটা ক্রিয়েট করেছিল, সেই ক্যারেক্টারটাই তো মেমেন্টোতে এক্সিস্ট করে না। হ্যাঁ, তো এইরকম একটা ক্যারেক্টার ক্রিয়েট করা, যে এরকম একটা মেনেসিং ক্যারেক্টার, এবং হি ইজ সার্চিং দিস গাই থ্রু আউট দ্য ফিল্ম, সেইটাকে যে ওইটাকে যে ফ্লিপ করে দেওয়া, ওটা আমার মনে হয় খুব জরুরি, মানে খুব ইম্পর্টেন্ট একটা ভালো অ্যাডাপ্টেশনের জন্য। এখানে আমি একটা জিনিস খুব ইন্টারেস্টিং বলতে চাই, সেটা হচ্ছে যে তুমি ব্যাং ব্যাং দেখেছো ঋত্বিক রোশনের? ব্যাং ব্যাং দেখেছি। হ্যাঁ, নাইট আর অ্যান্ড ওটা ডে। নাইট অ্যান্ড ডে রিমেক, ঠিক আছে? হ্যাঁ, তো নাইট অ্যান্ড ডে তে একটা কিছু ব্যাটারি বা টাইম বামের কনসেপ্ট ছিল, উইচ ইজ ভেরি মানে খুব কনভলিউটেড একটা কনসেপ্ট। হুম, তো সিদ্ধার্থ আনন্দ এসে একে ইয়ে, বলছে, সিদ্ধার্থ আনন্দ ওই যে বয়স্ক লোকটাকে এই যে রিভিউ করে, ভুলে গেলাম রাজীব আমি। রাজীব মাসান্দ, না, রাজীব না, টাকলা চশমা পরে, ও কোমল বিজনেস। নাহতা। কোমাল নাহাটাকে বলছে, তখন কোমাল হ্যাঁ, নাহাটা শো হতো। হুম, কোমাল নাহাটাকে বলছে যে যখন আমরা পিচ করতে বসেছি, আমার অনেকগুলো ফিল্ম লিস্টে ছিল, তো নাইট অ্যান্ড ডে আমাদের পছন্দ হয়েছে। নাইট অ্যান্ড ডে জাস্ট একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা হচ্ছে টাইম বমের কনসেপ্ট, বিকজ আমার মনে হয়েছে ইন্ডিয়ান অডিয়েন্স নিতে পারবে না। হুম, সো যেহেতু ওরা টাইম বম দিতে পারবে না, সো ওদেরকে একটা বিজার কনসেপ্ট বেচো উইথ ন্যাশনালিজম, দ্যাট ইজ চোর চুরি করতে গেছে কোহিনুর, কোহিনূর। ঠিক আছে? কোহিনুর চুরি করে নিয়েছে, এবার ওটা নাকি, তারপরে ফিল্মের এন্ডেতে একটা হয়েছে ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে একটা জয়েন্ট প্ল্যান ছিল। তো এটা, তো আমার মতে না এই চিন্তা ভাবনায় ডিরেক্টরসদেরকে না অ্যাকচুয়ালি বাজে রিমেক করতে বেশি করে দেয়, বিকজ এইটা হিরানির মধ্যেও আছে। একদম। হিরানি লজিক হচ্ছে ডানকি ওয়ার্ক করেনি বিকজ দেখে ডানকি রুট জানিই না, হুম, এটার সাথে কি সম্পর্ক আছে? তুমি বলো, সিদ্ধার্থ নিজে বলেছে ওর এই ফিল্মটা, ফাইটার ফিল্মটা হ্যাঁ, লোকে প্লেনের চড়েনি ম্যাক্সিমাম লোক। চড়ানো। হ্যাঁ, তো এই যে চিন্তা ভাবনাটা, প্রিকনসিভ নোশন সব ইন্ডিয়ান ফিল্ম মেকার্স, তাই জন্য কি আর ভালো রিমেক বানাতে পারে না, এটা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই।
মানে কিন্তু তুমি আমার একটা কথা বলে, তুমি কি তুমি টেম্পোরারি ম্যাটার অ্যাডাপ্ট করছো, মানে প্লাগ ইন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নতুন প্লাগ ইন হ্যাঁ টেম্পোরারি ম্যাটার। তো তোমার তোমার তো ওটা মনেই হয়েছে যে হয়তো এই এন্ডিংটা কি এখনের জন্য ভালো, মানে হয়তো তোমারও মাথায় আসে এগুলো, রাইট? হ্যাঁ, না দেখ, আমার আমার কিন্তু এইভাবে মাথায় আসেনি যে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ আমার ছবি তো দর্শক সেরকম দেখবে সেরকম নয়, মানে আমি তো আর কমার্শিয়াল হিন্দি ছবি বানাচ্ছি না যে আমার ছবি দর্শকের কথা তাও মাথায় রেখে যতজন বানাবো। দেখবে কিন্তু মেনশন হ্যাঁ করবেন না যে হ্যাঁ, কিন্তু টেম্পোরারি। আমার আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে কিপিং ইন মাইন্ড দ্য টাইমস, টেম্পোরারি ম্যাটারের যে এন্ডিংটা, যেটা খুব একটা খুবই মানে নেগেটিভ একটা এন্ডিং, কিপিং ইন মাইন্ড দ্য টাইম উইচ ইজ ভেরি নেগেটিভ। মানে যেহেতু আমার টেম্পোরারি ম্যাটার তুই যদি দেখিস, তুই দেখবি টাইমটা খুব একটা উঠে আসছে, ইট ইজ মোর অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু পিপল। ইট ইজ মোর অ্যাবাউট হাউ, মানে এই যে সুকুমার আর শোভার যে চরিত্রটা, ওরা কিভাবে একে অপরের সঙ্গে মানে রিয়াক্ট করেছে ওভার দ্য টাইম, একটা বাচ্চা চলে যাওয়ার পর কিভাবে তাদের চেঞ্জ হয়েছে, এইটা নিয়ে কিন্তু টেম্পোরারি ম্যাটার ইটসেলফ। হ্যাঁ, আমার যেটা প্রথম থেকেই চেষ্টা ছিল যে আমি অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট, আমি এখানে আসার পরে যা যা ফেস করেছি বা আমার আশপাশের লোকজনকে যেরকম যেরকম জিনিস ফেস করতে দেখেছি, সেইগুলো যেন আমার ছবিটার মধ্যে উঠে আসে। এবং ওই সময় এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যা যা চলছিল, এবং যে একটা আমি যখন বানাচ্ছি ছবিটা, তখন একটা পরিবর্তন আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেই জন্য আমার লেখাটার মধ্যে এসেছে, এবং একটা ঘটনা তখন ঘটছিল অ্যাবাউট মানে অনেক কিছু গভর্নমেন্ট জিনিসপত্র শাটডাউন হয়ে যাচ্ছিল, তার একটা সেইটা কিন্তু আমার এই চরিত্রটার, এই ক্যারেক্টারটা, ওই যে 3 দিনের লোডশেডিং এর যে আইডিয়াটা, সেইটার মধ্যে আমার উঠে উঠে এসছে। তো সেই জন্য আমার মনে হয়েছে যে যেহেতু ওভারঅল প্রিমাইসটা এতটা ডার্ক, চরিত্রদের এন্ডিংটা অতটা ডার্ক হওয়া উচিত না, আমার পার্সোনালি সেটাই মনে হয়েছে। তো সেই জন্য আমি কিছুটা পাল্টেছি, আমার মতো করে চেঞ্জ করেছি, সেটা আমার একটা ফিল্ম মেকারের পয়েন্ট অফ ভিউ। বাট তুই যেটা বললি, এটা যেটা ভাবনা, এটা হচ্ছে একটা ডিরেক্টরের প্রিকনসিভ নোশন অ্যাবাউট দি অডিয়েন্স, যে ওরা ধরে নিয়েছে যে ভারতের ধরে নিই। দর্শক দে উইল নট টেক দিস কাইন্ড অফ ফিল্ম, এরা এটা নেবে না। তাই জন্য আমি এইটাকে পাল্টে এইটাতে করে দেবো, বিকজ দর্শক নেবে না। এটা কিন্তু ডিরেক্টরের নিজস্ব বিলিফ নয়, ডিরেক্টরের পার্সোনাল বিলিফ বা জায়গা নয়, এটা একটা ডিরেক্টরের আগে থেকে একটা ধরে নেওয়া ধারণা অ্যাবাউট দ্য পিপল, উইচ ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম মানে হোয়াট ইট ইজ। কিন্তু একটা অ্যাডাপ্টেশন কি চেঞ্জ হয় না? তুই তপন সিনহার ঝিন্দের বন্দি যদি তুই দেখিস, আর ঝিন্দের বন্দি মেন উপন্যাসটা যদি তুই পড়িস শরদিন্দুর, তুই দেখবি যে এন্ডিংটা পুরোপুরি পাল্টে দিয়েছে। ইভেন মানে ইট ইজ মানে ঝিন্দের বন্দি যে উপন্যাসটা শরদিন্দুর, ইট ইজ এ হ্যাপি এন্ডিং, বাট তপন সিনহার মনে হয়নি যে ওইখানে ওই হ্যাপি এন্ডিংটা যাবে। তপন সিনহা ফেল্ট যে চরিত্রটা, এই যে ক্যারেক্টারটা এসেছে, শঙ্কর সিং এর চরিত্র সেজে, শঙ্কর সিং সেজে যে লোকটা এসেছে, সেই লোকটাকে আবার তার নিজের জায়গাতে ফিরে যেতে হবে, এবং এই রাজকুমারীর সঙ্গে তার যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা পরিণতি পাবে না, এটা তার মনে হয়েছে। যেটা কিন্তু মেইন উপন্যাসের শেষটা না, মেইন উপন্যাসের শেষটা অনেক বেশি কালারফুল। রাজকুমারীর সঙ্গে এই শঙ্কর সিং সেজে যে এসেছিল তার মিল হয়ে যাবে। পায়ের মতো। হ্যাঁ 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 হ্যাঁ। তো অনেক মিল হয়ে যাচ্ছে। এখানে ওর মনে হচ্ছে যে না, এটা ওয়াই উইল আই ডু দিস, এ একটা অন্য জায়গা থেকে আসছে, একটা অন্য জায়গা থেকে আসছে, এখানে বিলং করে না, তো হি উইল গো, এবং একটা ট্র্যাজিক শেষ হবে সেই জায়গাটাতে, সেই জায়গাটা একটা ট্র্যাজিক জায়গা হবে। তো সেটা আমার মনে হয়েছে যে এইটা একটা ডিরেক্টরের চয়েস, এটা কিন্তু ও এটা ভেবে করেনি যে দর্শক নেবে না। অ্যাকচুয়ালি দর্শক তো হ্যাপি এন্ডিংটা বেশি নিত, কিন্তু ও নিজের কনভিকশনে এতটা রেয়ার ইয়ে করতো। মানে এক্সেপশন। তো কখনো মনে হয় যে কোনো অ্যাক্টরের জন্য কোনো মানে অ্যাডাপ্টেশন পাল্টে যেতে পারে বা রিমেক পাল্টে যেতে পারে? ফর এক্সাম্পল আমি বলছি, শাহিদ কাপুর একটা দেওয়া বলে ফিল্ম করেছে, হ্যাঁ, ঠিক আছে? ওটা একটা মালায়ালাম অরিজিনাল মুম্বাই ফিল্ম পুলিশ। আছে, মুম্বাই পুলিশ। হুম, তো মুম্বাই পুলিশের প্রোটাগনিস্টটা গে, হোমোসেক্সুয়াল, হ্যাঁ। কিন্তু কিন্তু দেওয়াতে শাহিদ কাপুর ওটা প্লে করেনি। এবার তোমার কি মনে হয় যে কি হয়েছে ওই প্ল্যানিং এর সময়, যে শাহিদ কাপুর বলে সুপারস্টার প্লে করবো না? রিজার্ভেশন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি জানি না, এন্ডিংটাকে এফেক্ট করে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল্মের এন্ডিংটাকেও নষ্ট প্রচুর করে এফেক্ট দিয়েছে করে। কিন্তু সিনেমাটাকে, মানে দেওয়া ছবিটা কিন্তু পুরো ফালতু তো কি ছবি হয়ে গেল শেষ। স্টার ইমেজের জন্য কম্প্রোমাইজ হয়ে গেল ফিল্মটা আলটিমেটলি, আর সেটার জন্য কি এটা ফ্লপও হলো আলটিমেটলি? দেখ, ফ্লপটা আমি জানি না, দেখ ফ্লপটা ডিপেন্ড করছে,
কিন্তু মানে শাহিদ কাপুর যে হোমোসেক্সুয়াল করতে চায়নি, সে যে একটা ক্লজেটেড ক্যারেক্টারের চরিত্র প্লে করতে চায়নি, সেটা আমি ড্যাম শিওর। বিকজ বলিউডের মধ্যে এই রিগ্রেসিভ ব্যাপারগুলো চিরকাল আছে। হ্যাঁ, তাই তাই নয় কি? মানে আমার তো তাই মনে হয়। মানে ওই জন্যই কারণ তুমি দেখো ফিলাডেলফিয়া স্টোরি বলে একটা ফিল্ম আছে, হ্যাঁ, টম ক্রুজ বলছি, টম হ্যাঙ্কস আর আরেকজন ফিলাডেলফিয়া স্টোরি নয় বোধহয়, ওটা ফিলাডেলফিয়া স্টোরি অন্য, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম, আমি গুলিয়ে ফেলছি। হ্যাঁ, ওটা এইডস অ্যাওয়ারনেস নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, ওখানে এইডস পেশেন্ট একটা লিড অ্যাক্টর, হলিউডের লিড অ্যাক্টর প্লে করছে, হুম, যেখানে ওটাই যখন হিন্দি রিমেক হচ্ছে, there's no male actor who plays the character, it's Sushmita Sen, sorry, Shilpa Shetty who plays the character. ওটাই, ওটা হিন্দি হয়েছে নাকি? আর ওখানে সালমান খানের ক্যামিও আছে। ওটাই, সালমান থেকে ওর এইডস হয়, and then the lawyer is played by অভিষেক বচ্চন। ওটাই, এটা কি নাম? এটা জানি না, নো ক্লু। এটা নামটা আমি ভুলে যাচ্ছি, কিন্তু এটা আমি আমি তোমার দাদা বলছি, আমি এক মিনিট দাঁড়া, নামটা আমি এখান থেকেই পেয়ে যাবো, শিল্পা শেট্টি এইডস। এটা আমি কাটবো না, শিল্পা শেট্টি এইডস ফিল্ম। না, এটা এখান থেকে বলে রাখা ভালো, টম হ্যাঙ্কস এই ফিলাডেলফিয়ার জন্য অস্কার পেয়েছিল, একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল, প্রথম একাডেমি অ্যাওয়ার্ড টম হ্যাঙ্কসের। ফির মিলেঙ্গে, ও ফির মিলেঙ্গে, আচ্ছা হ্যাঁ, ফির মিলেঙ্গে বলে একটা ফিল্ম আছে। ছবিটা তো ওইখানে মানে টাফ ক্যারেক্টার, যেটা একটা মেল লিড প্লে করেছে, হলিউডের সুপারস্টার প্লে করেছে, দ্যাট ইজ প্লেড বাই ফিমেল অ্যাক্টর। সেও সুপারস্টার, কিন্তু ওনা মেল অ্যাক্টর কিন্তু প্লে করে। আর যে মেল অ্যাক্টরটা সুপারস্টার ফিল্মে আছে, তার মধ্যে আইদার একজন ক্যামিও করেছে, আর আইদার একজন লয়ারটা প্লে করেছে, প্লে করেনি। সো ওইটাও একটা ব্যাপার, আমার মনে হয় এইগুলো একটা সেক্সিজম, মিসোজিনি কোথাও গিয়ে প্লে করে। তবে মানে নেগেটিভ গুলো সরিয়ে দিয়ে আমি যদি এখন একটু পজিটিভে আসি, ধর আমি যদি একটা ছবির, এক্ষুনি আমার মাথায় আসছে সেভেন, ডেভিড ফিঞ্চারের সেভেন হয়েছিল, হ্যাঁ, তো ব্র্যাড পিট আর মর্গান ফ্রিম্যান ছিল। না 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 না, বাইশে শ্রাবণ নিয়ে কোনো কথা হবে না, বাইশে শ্রাবণ একদম বেকার লাগে। যাই হোক, সেটা আলাদা কথা। হ্যাঁ, তো ওই সেভেন থেকে একটা হিন্দি ছবি হয়েছিল, সেটার নাম ছিল সামাই, ওয়েন টাইম স্ট্রাইকস বলে। হ্যাঁ, তো ওখানে ব্র্যাড পিটের রোলটা করেছিল সুস্মিতা সেন। আচ্ছা, হ্যাঁ, এবং কেভিন স্পেসির রোলটা করেছিল হচ্ছে জ্যাকি শ্রফ। ঠিক আছে, ঠিক আছে, আমি ইমাজিন করছি জাস্ট। ঠিক আছে, এবার তুই মজাটা শুন। পুরো ছবিটা আমি 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 পজিটিভ গুলো বলছি, নেগেটিভটাও বলছি। পুরো ছবিটা যেটা করেছে খুব সুন্দর, স্টার্টিংটা না, স্টার্ট সো ওয়েল দ্য ফিল্ম, মানে একটা প্রপার হুডানিট মার্ডার মিস্ট্রির মতো করে ছবিটা শুরু হচ্ছে, যে একটা লোক মারা গেছে এবং তার বাড়ির আশপাশের জিনিসপত্রগুলো মানে যেমন হয়, একটা লোক মারা গেছে তো তার বাড়ির আশপাশে কে ইনভলভ থাকতে পারে, সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে। তারপরে ইট স্টার্টস বিকামিং আ সিরিয়াল কিলার ফিল্ম সাডেনলি, যে একটার পর একটা এরকম মার্ডার হচ্ছে। প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে পুরো ছবিটা তুই যদি সেভেন দেখিস, সেভেনের যে ফিলোসফিটা সেটা খুব, মানে একটা খুব ডিপার ফিলোসফি, সেভেনের যে ফিলোসফিটা, সেই ফিলোসফিটা সম্ভবত ডিরেক্টর বুঝতে পারেনি। তো ডিরেক্টর যেটা করেছে, ডিরেক্টর ওই ক্যারেক্টারটার একটা ভেতরের একটা অ্যাংস তৈরি করেছে, যে সেও পুলিশ সার্ভিস পরীক্ষা দিয়েছিল কিন্তু ও ফেল করে গেছে, বিকজ ওর চোখের পাওয়ার ছিল -2, তাই জন্য তাদেরকে মারছে যাদের চোখের পাওয়ার -2। তাহলে সিরিয়াল কিলার হলো না, তাহলে ওটা তো একটা মানে সিরিয়াল কিলার তো হলো না, ঠিক আছে, পয়েন্টটাই তো মিস করে গেল। ঠিক আছে। আর হোয়াটস ইন দ্য বক্সের যে জায়গাটা, ওটা যদি তুই দেখিস এন্ডিংটা, তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে লিটারালি। কিন্তু ছবিটার শুরুটা কিন্তু প্রচন্ড ভালো, ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ে সেভেন স্টার্টেড, কিন্তু শেষটা গিয়ে পুরো ঝুলিয়ে মাঠ একেবারে। ডেভিড ফিঞ্চার থেকে মনে পড়লো, ডেভিড ফিঞ্চার একটা ফিল্ম ছিল ফাইট ক্লাব। ফাইট ক্লাব, হ্যাঁ, হ্যাঁ, ফাইট ক্লাবের একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এক্স্যাক্টলি জিদ্দা বানিয়েছিল। হ্যাঁ, আই হ্যাভ আ সফট কর্নার ফর দ্যাট ফিল্ম, বিকজ ওটা বলে ফাইট ক্লাব থেকে নিয়েছেন, কিছুটা কোর আইডিয়া নিয়ে ইট রিয়েলি টকস অ্যাবাউট সামথিং ভেরি পলিটিক্যাল। ঠিক, অ্যাকচুয়ালি ঠিক, মানে ঠিক, ইট ইজ আ গাটসি ফিল্ম, যেটা আমার তাই মনে হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর জিতের অভিনয় কিন্তু ভীষণ ভালো এই ছবিটাতে। হ্যাঁ, আর এটা না নীরজ পান্ডে যে বানিয়েছে, সেটা বোঝা যায় যে নীরজ পান্ডে হ্যাড সামথিং টু টক অ্যাবাউট।
সামথিং টু রিয়েলি টক অ্যাবাউট কমন ম্যান স্ট্যান্ডিং আপ। ওটা এখন কতটা কি করতে পারবে আমি জানি না এই ফিল্মটা। এটা কোর আইডিয়াটা নিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু অ্যাকচুয়ালি মানে ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট ফাইট ক্লাবের যে কোর আইডিয়াটা, সেটার সঙ্গে হয়তো সিমিলারিটি থাকতে পারে, এই বন্ধু হ্যান ত্যান। আর একটা হিরোইক এন্ডিংটা দিতেই হবে, স্টার রানিং আছে একটুখানি ফিল্মের মধ্যে, কিন্তু স্টিল ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যেহেতু আবির ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দিস ফিল্ম, মোর দ্যান জিৎ, আবির ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দিস ফিল্ম। তো এখানে কিন্তু ওই অ্যাসপেক্টটা, যে ও একটা সরকারি অফিসে চাকরি করে, হ্যাঁ ইয়ে করছে, সেখান থেকেও একটা মেয়ে রেপ হচ্ছে, ও কথা বলছে না, চুপ হয়ে, এই জায়গায় এগুলো খুব সুন্দর করে তুলে ধরেছে। আনলাইক ফাইট ক্লাব, এবার ফাইট ক্লাবের ব্লেটেন্ট কপি নয় কিন্তু ছবিটা। না 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 না, আমি বললাম ওই মেমেন্টে বলি কোর আইডিয়াটা তুললে একটা পলিটিক্যাল স্টোরি বলার চেষ্টা, যেটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি এবং খুব ভালো ডেভিড ফিঞ্চারের এই ছবিটা থেকে। আমার তো এটাও মনে হয় যে যদি এখন রয়্যাল বেঙ্গলের মতো কোনো ফিল্ম হয়, ফিল্মটা না ভালো হলেও ভাই ফিল্মটা এরকম সাবজেক্টের উপর করে নেওয়া উচিত, বিকজ এখন দরকার কমন ম্যান স্টোরি, একদম কমন ম্যান কামিং ব্যাক, কাম ব্যাক অফ আ কমন ম্যান, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কাম ব্যাক নিয়ে একটা তাপস পালের ভালো ছবি ছিল, দেখেছিস না জানি না, 8টা বনগা লোকাল বলে। জানি, দেখেছি, দুর্দান্ত, খুব ভালো লাগে। হেভি সিনেমা কিন্তু, আই থিংক ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কস অফ তাপস। তাপস ইজ আ ভেরি গুড অ্যাক্টর, অনেকে এটা অ্যাকনলেজ করে না। একদম একদম, কেউ পলিটিক্যালি ইনকারেক্ট কথাবার্তার মধ্যে নিজের ক্যারিয়ারটাকে বরবাদ করেছে। একদমই তাই, তাপস পাল কিন্তু ফ্যান্টাস্টিক অ্যাক্টর, মানে ওনার মতন সুপারস্টার অ্যাক্টর খুব কম আছে। প্রতিধ্বনি বলে একটা ফিল্ম আছে, খুব দুর্দান্ত একটা ফিল্ম। কি নাম? প্রতিধ্বনি বলে একটা ফিল্ম আছে, প্রতিধ্বনি আমি দেখিনি। এখন তুমি পাঠান দেখলে বলবে পাঠানের স্টোরি পুরো, তাই? প্রতিধ্বনি ইজ আ ফিল্ম where a teacher takes revenge from corrupt politician because ওই টিচারটার স্কুল বন্ধ করতে চায় এন্ড ওরা গভর্নমেন্টকে হেল্প করছে টু কাট দ্য এডুকেশন। তখনকার দিনে হতো এরকম গল্প, ঠিক আছে? একদম একদম, তখনকার দিনে গল্প হতো। তো ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম। আর দাদার কীর্তি, তারপর রাজেশ্বরী আমার খুব ভালো লাগে, মানে তাপস পাল অ্যাজ অ্যান অ্যাক্টর ইজ সাহেব, এটা অনিল কাপুর ম্যাচ করতে পারেনি কিন্তু হিন্দি রিমেকটার মধ্যে। নেভার, হি কুড নেভার ডু দ্যাট। সো আই তুমি হিচ নিয়ে বল, তুমি তোমার ফেভারিট হিচ আমি দেখিনি, পার্টনার হিচ, ওটা নিয়ে তুমি বলো। তোমার সেদিনকে তুমি বলছো মানে আমার যেটা মনে হয়েছে না, আমার খুব মানে আমি হিচ দেখেছি, হিচে উইল স্মিথ ইজ আ ভেরি গুড অ্যাক্টর, আমরা সবাই জানি উইল স্মিথ ভীষণ ভালো, এবং তার সঙ্গে যিনি করেছিলেন, আমি না কোথাও গিয়ে ওই আমার এইটা এর ক্ষেত্রেও মনে হয়েছে দেয়ার সামথিং অ্যাবাউট মেরি, হিচ, এই দুটো ছবির ক্ষেত্রে আমার মনে হয়েছে যে গোবিন্দা ইন পার্টনার, হ্যাঁ মানে আনপ্যারালেল একটা ক্যারেক্টার ক্রিয়েট করেছিল। মানে আই কুড সি দ্য এন্টায়ার ফিল্ম বিং ক্যারেড বাই গোবিন্দা। মানে কি ভালো ছবি যে হয়ে গেছে শুধু গোবিন্দার জন্য, পার্টনার, মানে জাস্ট ভাবা যায় না। এবং হিচ কিন্তু আপাতভাবে খুব কিছু একটা, মানে পার্টনারের যে গল্প, হিচের গল্প ইটস দ্য সেম, মানে ডেভিড ধাওয়ান খুব কিছু চেঞ্জ করে হিচ বানায়নি, এই পার্টনার বানায়নি, একদম সেম টু সেম, ইটস মোরালেস তুই বলতে পারিস ইটস আ ফ্রেম বাই ফ্রেম রিমেক। কিন্তু গোবিন্দার প্রেজেন্স আর ওই লোকটার প্রেজেন্সের মধ্যে এতটাই তফাৎ, আমি ওই লোকটার নাম আমি সরি আমি জানি না, যে জানে একটু কমেন্টে লিখে দিই। হ্যাঁ, তো দুজনের প্রেজেন্সে এতটা তফাৎ, আর গোবিন্দার নিজের একটা এতটা মানে মানে লোকটা যা খুশি করতে পারে ক্যামেরার সামনে গেলে, মানে যেভাবে খুশি নিজেকে ভাঙতে পারে, ওইটা না এত অসাধারণ ভাবে ওয়ার্ক করেছে, সেইটা মানে আমার মনে হয় যে দুরন্ত। আর আমি এই দেয়ার সামথিং অ্যাবাউট মেরির কথা বলছিলাম, ওটার একটা হিন্দি হয়েছিল দিওয়ানে হুয়ে পাগল। হ্যাঁ, তো আমি যখন লেটার বক্স রিভিউ লিখলাম দেয়ার সামথিং অ্যাবাউট মেরি, আমি লিখেছি দেয়ার সামথিং অ্যাবাউট দিওয়ানে হুয়ে পাগল, বিকজ দিওয়ানে হুয়ে পাগলের যে কমেডি, সামথিং অ্যাবাউট মেরির ওই কমেডিটা আমি রিলেট করতে পারিনি। ওটা হয়তো খুব পিওর আমেরিকান স্ল্যাপস্টিক, মানে একটা লোক মাস্টারবেট করছে, তারপরে তার কানের মধ্যে স্পার্মটা লেগে যাচ্ছে, হ্যাঁ এটা হয়তো খুব পিওর আমেরিকান স্ল্যাপস্টিক। কিন্তু দিওয়ানে হুয়ে পাগলের যে ইনোসেন্ট কমেডি, তার ধারে কাছে আসে না। দিওয়ানে হুয়ে পাগলে কে আছে? দিওয়ানে হুয়ে পাগল তোর অক্ষয় কুমার, সুনীল শেট্টি, হরেশ রাওয়াল, শাহিদ কাপুর। কি ওই গুন্ডা অক্ষয় কুমার, আফতাব উদ্দেসানি? ওটা হচ্ছে আওয়ারা পাগল দিওয়ানা। আওয়ারা পাগল, হ্যাঁ, দিওয়ানে হুয়ে পাগল হচ্ছে সবাই রিমি সেনকে ইমপ্রেস করতে চায়। ও দেখেছি আমি, সুনীল শেট্টি খোড়া, তো সুনীল শেট্টি খোড়া, কনসে ব্যাংক মে তাজ সেম সিনেমা, দেয়ার সামথিং অ্যাবাউট, শাহিদ কাপুর আছে তো? হ্যাঁ শাহিদ কাপুর।
অসাধারণ ফিল্ম। আমি হ্যাঁ, অরিজিনালটা দেখিনি। ওটার দেয়ার সামথিং অ্যাবাউট মেরিতে ওটা ছিল ক্যামেরন ডিয়াজ, ওই রিমি সেনের ক্যারেক্টারটা করেছিল ক্যামেরন ডিয়াজ। ক্যামেরন ডিয়াজকে অপূর্ব দেখতে। তো এবার ওইটা হচ্ছে একদম মানে ওটাও তুই যদি দেখিস তুই বুঝতে পারবি কিছু সিন একদম সেম টু সেম, কিন্তু যে ইনোসেন্স ইন দি হিউমার, একটা তুই কমেডি ছবি যখন রিমেক করছিস তুই তো ফ্রেম টু ফ্রেম রিমেক করে দিলেই তো হবে না, তোকে হিউমারটাও নিয়ে আসতে হবে। হিউমারের মধ্যে যে ইনোসেন্সটা আছে, যে টাইমিং আছে না এদের, আমি আই আই কুড সি দ্য এন্টায়ার ফিল্ম গোয়িং ওয়ে বেটার যখন আমি দিওয়ানি হয়ে পাগল, আগে আমি তো দিওয়ানি অনেক ছোটবেলায় দেখেছি, এটা রিসেন্ট দেখলাম আমি আবার দিওয়ানি হয়ে পাগল রিভিজিট করলাম, তারপরে অসাধারণ ছবি, অনেক বেটার ছবি। ইভেন পার্টনার হতে বিকজ অফ গোবিন্দা, পার্টনার যদিও পার্টনার ইজ নট অ্যাজ আ এন্টায়ার ফিল্ম, কিন্তু there's something about মেরিট থেকে দিওয়ানি হয়ে পাগল বেটার ফিল্ম বিকজ অফ দ্য ফিল্ম মেকিং, বিকজ অফ দ্য কমেডি আর প্রিয়দর্শনস সেন্স। তোমার লক স্টক হোম টু স্মোকিং ব্যারেলস না ফির হেরাফেরি? এইটা একটু একটু ইয়ে কন্ট্রোভার্সিয়াল, তবে লকস্টকের আমি লকস্টক অনেক পরে দেখেছি, কিন্তু ফির হেরাফেরি ভাই এটা ইমোশন, বুঝলি না, এটা ছোটবেলার এখন ইমোশন। অ্যাপারেন্টলি ওটাকে নিয়ে ওটার পলিটিক্যাল কারেক্টনেস নিয়ে খুব প্রশ্ন ওঠে, কিন্তু ফিরে হেরাফেরি আমার মতে প্রশ্ন ওঠে পলিটিক্যাল ক্যারেক্টার মানে ওই যে তোতলা সেটের ক্যারেক্টারটা, আচ্ছা, হ্যাঁ, স্ট্যামারিং এ ওটা নিয়ে কথা ওঠে, অনেক কিছু নিয়ে কথা ওঠে, বাট আই পার্সোনালি ফিল ওটাই বলছি, ওই ইনোসেন্সটা ভাই আর নেই ওই কমেডির মধ্যে, যে ইনোসেন্সটা এই যে তুমি ক্যাজুয়ালি মক করছো, এটাও তো একটা কমেডি রে বাবা। হ্যাঁ, তো ওইটা আমার মনে হয় ফিরে হেরাফেরি, আমার মনে হয় না এই যে ফিল্মগুলো আমাদের ভালো লাগে, হালচল, হাঙ্গামা, বিকজ অফ দ্য রাইটার্স, নীরজ ভোরা খুব সম্ভবত। একদম। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট উই ডোন্ট হ্যাভ রাইটার্স আমাদের এখানে? আমাদের নোলান বলা হয় কাদেরকে যেন ভুলে গেলাম আমি, ফরহাদ সামজি, ফরহাদ নোলান সামজি, ওর রাইটিং এর জন্য আমাদের মানে একটা কমেডি কমেডি সিনেমার যে ডাউনফলটা শুরু হয়েছে। নীরজ ভোরা যখন রিমেক করতো, হি ওয়াজ ফার বেটার দেন হোয়াট নোলান ফরহাদ সামজি ইজ ডুইং। এই হাঙ্গামা, এই ধামালের যে ফোর্থ পার্টটা আছে, ধামালই মনে না, ওয়েলকামের যে ফোর্থ পার্ট থেকে নিয়েছে, হ্যাঁ পারেনি, ওটা যদি নীরজ ভোরা থাকতো ফাটিয়ে দিত একদম করে। না, ওটা শুনলাম নাকি নীরজ ভোরারই লেখা। না না, নীরজ ভোরার লেখা হচ্ছে ভূত বাংলা স্ক্রিপ্টটা। ও আচ্ছা আচ্ছা, নীরজ ভোরার লেখা ভূত বাংলা স্ক্রিপ্টটা। আচ্ছা, নীরজ ভোরা বানিয়ে উঠতে পারেনি, ওটা বেসিক্যালি হতো হচ্ছে বুলবুলিয়া 2। ও আচ্ছা, আগে তো ওরা ডিস্ট্রয়েড দ্য ফ্র্যাঞ্চাইজ বিফোর দে কুড মেক। ও বাবা, হ্যাঁ ওটা নিয়ে আর কিছু বলার নেই। হ্যাঁ, তো ওইটাই হতো, তো ওটাই আরেকটা ফ্যাক্টর হচ্ছে জানিস তো, অভিনেতারাও না নিজেদেরকে এখন এত বেশি, এই সময়ে অভিনেতাদের আমি কথা বলবো, বিশেষ করে কমেডি অ্যাক্টরদের কথা আমি বলবো, যে ভাঙতে পারছে না নিজেদেরকে। যেটা অক্ষয় কুমার খুব ক্যাজুয়ালি নিজেকে ভেঙেছে, সেইটা কিন্তু করতে পারেনি। মানে তুই একটু আগে বলছিলি যে যে অভিনেতারা খুব বেশি কন্ট্রোভার্সিয়াল রোল করবে না, এটা হয়তো একদিক থেকে সত্যি, যেটা মানে ধর একটা লোক দুম করে একটা সুপারস্টার বলিউড মামুটি করেছে, বাট বলিউড সুপারস্টার দুম করে একটা হোমোসেক্সুয়ালের রোল করবে না। বাট সিনেমাটার নাম না কাঠাল, কাঠাল দা কোর, কাঠালে করেছে। হ্যাঁ, তো দুম করে একটা বলিউড হিরো হয়তো করবে না। মুম্বাই পুলিশে করেছিল যে এই তোমার নামটা কি অ্যাক্টরটা, পৃথ্বীরাজ সুকুমারন। হ্যাঁ হ্যাঁ, শাহিদ কাপুর করবে না ওটা। হ্যাঁ, তো দুম করে কেউ করবে না, ধর অক্ষয় কুমারও করবে না, কিন্তু অক্ষয় কুমার কিন্তু নিজেকে একটা ওই ব্যাডি ক্যারেক্টার কিন্তু করেছে একটা সময়, অনেক রকমের একটা অন্যরকম চরিত্র, যেমন ধর আজনাবিতে করেছে, বা এই হেরাফেরিতেও যে একটা যেটা যেরকম তুই একটা ভালো লোক মনে করিস সেরকম লোক একেবারেই নয়, একটা অন্যরকম লোক, একটা হিরো হওয়া সত্ত্বেও, সেইটা কিন্তু অক্ষয় কুমার করেছে। এক্স্যাক্টলি, আজনবী অক্ষয় কুমার অনেকগুলো ভিলেন রোল করেছে অ্যাকচুয়ালি, তুমি ভালো 2.0 তে ভিলেন হয়েছে, ও হ্যাভানেও ভিলেন প্লে করছে, হ্যাঁ হ্যাভানে হচ্ছে, তোমার আজনবী বলে ফিল্মটাতেও ভিলেন করেছে। সো হি হ্যাজ প্লেড লাইক শাহরুখ খান কিন্তু প্রচুর করেছে এক সময়। শাহরুখ খান থেকে মনে পড়লো, তোমার ফ্যান ভালো লাগে না দ্য ফ্যান ভালো? দ্য ফ্যান দেখেছো তুমি? না, আমি দ্য ফ্যান দেখিনি, আর আমি ফ্যানও দেখিনি, সুতরাং আমি কোনোটাই দেখিনি। তুই আমাকে দেখো না। সো বেসিক্যালি দ্য ফ্যানে রবার্ট ডে নিরোর চরিত্র না খুব বেশি স্ক্রিন টাইম নেয় না,
আচ্ছা ঠিক আছে, and obviously the fan এ both the sports person যে বেসবল খেলে আর the fan is played by different actors. Here in fan they are played by same actors. সেম অ্যাক্টর। সেটা কিন্তু ambitious, সেটা কিন্তু ambitious. হুম। It's just that the fan এ এখন এটা নতুন ট্রেন্ড, হ্যাঁ 2026-এর নতুন ট্রেন্ড হচ্ছে অমুক হলিউড ফিল্ম আছে আমরা রিমেক করব। হ্যাঁ ঠিক আছে স্যার করুন, বলছে আচ্ছা ওই হলিউড ফিল্মটাতে কি কতটুকুনি গল্প আছে আর কতটা স্কোপ আছে গল্পটা? বলছে স্যার গল্পটা সিম্পল, স্কোপ এইটুকুনি, আপনাকে ভালো গল্প বানাতে হবে। ও আচ্ছা ঠিক আছে 200 কোটির ফিল্ম বানাও, ভিএফএক্স করে দাও, সব করে দাও, কোর আইডিয়াটা নিয়ে চেঞ্জ করে দাও। তো দ্য ফ্যান ইজ মানে দ্যাট হলিউড ফিল্ম ইটস এ ভেরি সিম্পল ফিল্ম, সিম্পল স্টোরি। একটা লোক আসে অটোগ্রাফ চাইতে and the baseball player doesn't give the autograph, he kind of like আমি ফাক করে দেবো লাইফ, ঠিক আছে। হিয়ার ইন ফ্যান এখানে ও সবকিছু অন্য, মানে বার্থডে ওর যে বউয়ের সাথে যে খারাপ ব্যবহার করছে যে অ্যাক্টরটা, তাকে কিডন্যাপ করে ভিডিও কল করে সব করে, আর তারপরে একটা বিজার অ্যাঙ্গেল নিয়ে চলে আসে যেখানে ও একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, তারপর ওর উপরে সেক্সুয়াল অ্যালিগেশন চলে আসে, বুঝতে পারে না কে করেছে, অ্যান্ড একটা বিজার টোনে নিয়ে যায়। এইখানে একটা পয়েন্ট আসছে যে বলিউড কি এক্সট্রা করতে গিয়ে ছড়িয়ে ফেলে। ভারত বলে একটা ফিল্ম আছে যেটা একটা কোরিয়ান ফিল্মে, সাউথ কোরিয়ান ফিল্মের রিমেক। সাউথ কোরিয়ান ফিল্মের নাম এখন মনে পড়ছে না, বাট দ্যাট ইজ আ ভেরি সিম্পল ওড টু মাই ফাদার এরকম কিছু একটা নাম। ওড টু মাই ফাদার ইজ আ ভেরি সিম্পল স্টোরি। এটা খুব সাধারণ একটা মানুষের গল্প বলে, যে অ্যাকচুয়ালি যে ইতিহাসের দিক দিয়ে যাচ্ছে সেই ইতিহাসটা কিন্তু ব্যাকড্রপে আছে, একদম সারফেস লেভেল আন্ডারলাইন না। ইটস আ স্টোরি অফ আ সিম্পল ম্যান। ভারত যখন আমি দেখছি everything is so larger than life. In fact, বুড়ো সালমান খান doesn't even look like a বুড়ো সালমান খান। ওই বুড়ো সালমান খান পেরিয়ে দেবে হাজার জনকে। বুড়ো সালমান খান হচ্ছে চুনটাই পেকেছে, he is tough and all. So বলিউড কি বেশি করতে গিয়ে ছড়িয়ে ফেলে, এটাও কি আছে যে এক্সট্রা করলে বেশি এক্সট্রা মানুষের পছন্দ হবে? হ্যাঁ হ্যাঁ, এখন তো তাই, মানে এটা আগে ছিল না জানিস তো, এই বিষয়টা কিন্তু ছিল না মাঝখানে। এই যে ধর রামগোপাল ভার্মা এবং আমরা কথা বলছিলাম সঞ্জয় গুপ্তাকে নিয়ে, তো এই যে একটা মাঝখানে একটা ট্রেন্ড এসেছিল যখন, বা মোহিত সুরি, এদের একটা নিজস্ব ভয়েস ছিল। এরা যখন একটা রিমেক করছে, একটা কোরিয়ান ছবি নিচ্ছে বা একটা হলিউড ছবি নিচ্ছে, যখন এরা রিমেক করছে তখন কিন্তু এরা জিনিসটাকে একটা ইউনিক ভয়েস দিয়ে নিজেদের ছবি বানাতে পারছে। It is not becoming an exaggeration of the Hollywood film it is trying to copy. It is a Mohit Suri film, but it is a Sanjay Gupta film. Even Ram Gopal Verma's Sarkar is a Ram Gopal Verma film. It is not exactly a Coppola film. Exactly. So এইটা কিন্তু it has changed over the years. এখন লোকের কাছে মনে হচ্ছে যে এখন এইটুকু একটা গল্প আছে, এটাকে আমি যদি গ্র্যান্ড বানিয়ে দিই তাহলেই it will be bigger than a Hollywood film. আর আরেকটা জিনিস আমার মতে হয় সেটা হচ্ছে, যে জন্য আমার মনে হয় রামায়ণ ফেল করবে মিজারেবলি। সেটা হয়তো মনে হচ্ছে তো আপাতত তাই। আমার না মনে হয় আরেকটা জিনিস এটা ব্রিফিং এ পায় রাইটার্স গুলো, যে বলিউড অরিজিনাল ফিল্মটা যদি কোনো মরালি কমপ্লেক্স ক্যারেক্টার থাকে, এদেরকে বলা হয় যে মরালি কমপ্লেক্স রেখো না, অলওয়েজ গিভ আ মোটিভেশন, একদম আন্ডারলাইন করে দাও। আই স দ্য ডেভিল, যেটা কিম জি উং এর ফিল্ম, ওটা কিম জি উং, নামটা ভুলে গেছি। হ্যাঁ, আই স দ্য ডেভিলে কিন্তু চৈ মিনসের ক্যারেক্টারটা না কোনো মোটিভেশন নেই, তুই ভালো করে দেখো। আই স দ্য ডেভিল কি এক ভিলেন? এক ভিলেন। এবারে চৈ মিনসের ক্যারেক্টারটা না কোনো মোটিভেশন নেই, হি ইজ আ সিরিয়াল কিলার। গল্পের দরকার কি, ও ডিরেঞ্জ মার্ডারার, তো এবার ডিরেঞ্জ মার্ডারারের চরিত্র করছে, ওর মোটিভেশন দরকার নেই। দরকার কি না, আমাদের হিরো যে রিভেঞ্জ নিতে যাচ্ছে তার মোটিভেশনের দরকার। কারেক্ট। এক ভিলেন যখন চলে আসছি আমরা, মোহিত সুরির ফিল্ম এক ভিলেনে কি হচ্ছে, ইটস আ গুড ফিল্ম, ইটস আ ভেরি গুড ফিল্ম। অনলি প্রবলেম ইজ দ্যাট রিতেশ দেশমুখের ক্যারেক্টারের একটা মোটিভেশন আছে, যে ভাই আমার অফিসে আমাকে খারাপ ব্যবহার করে, আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি এখন র্যাম্প্যান্ট ইন টিপিক্যাল ইন্ডিয়ান মেন হোয়াট দে ডু ইন কমেন্ট সেকশন, আমি এটা মহিলাদের সাথে করা শুরু করবো। ওর যেটা মানে
গ্র্যান্ড ব্যাক স্টোরি দিয়েছে, দ্যাট ইটসেলফ না মানে কোথাও কি মিস্ট্রিটাকে হারিয়ে ফেললো। আমি চৈমিনসের ভাববো, আমি জোকার নিয়ে ভাববো ডার্ক নাইট যখন দেখবো যে ভাই ও ঠিক। কেন করছে, ও 3-4টে ব্যাক স্টোরি বলছে নিজে, কোনটা সিরিয়াসলি নেবো। ঠিক বলিউড যখন করছে ভিলেন তৈরি করছে, বলিউড কিন্তু একটা প্রপার ব্যাক স্টোরি দিয়ে করছে যাতে সব কিছু দিয়ে দিবে, যাতে কেউ কোয়েশ্চেন করতে পারে যে ভাই এ তো নেই সমাজ মে কিউ কিয়া। এরকম মতে মতে কোথাও গিয়ে না এটাকে খুব করে দেয় বলিউড ফিল্ম। আবার এটা ভালো হয়, আফটার টেস্ট নেই কোন ফিল্মগুলো দেখে না ইউবি। আমি তো জানি সব এখন অ্যানালাইজ করারও কোনো বিষয় নেই যে কেন, আচ্ছা এই কারণে না, এটা তো নেই, এটা সত্যি। বলিউড ডাজন্ট গিভ দ্য স্কোপ টু থিঙ্ক, ইট ডাজন্ট গিভ ইউ দ্য স্কোপ, ইট উইল গিভ ইউ এভরিথিং অ্যাট প্যালেট। যতক্ষণ তুমি ছবিটা দেখছো, ইউ আর উইথ ইট, ইউ উইল বি উইথ ইট, বেরিয়ে আসছো, ইউ আর ডান। তুমি ওল্ড বয় রিমেকটা দেখবে, ওল্ড বয় এন্ডিংটা কিন্তু ইজ ভেরি চেঞ্জড, নট সিমিলার টু তোমার ওল্ড বয় এন্ডিং। ওই এন্ডিং করতে পারবে না ভাই, করতে পারবে না, করতো কিন্তু তখন কিন্তু নিঃশব্দ হয়েছে। নিঃশব্দ হয়েছে কেন সানি দেওয়াল ইয়াতিম করেছিল জানো, সানি দেওয়ালের মানে ওই আমি দেখিনি, ওই ব্যাপারটা কিন্তু একটা মাদার সান মানে একটা ইডিপাস কমপ্লেক্স নিয়ে অ্যাকচুয়ালি ফিল্মটা। মানে সানি দেওয়াল সেই সময় প্রচুর এক্সপেরিমেন্টাল ফিল্ম করেছে, ইয়াতিম ইজ ওয়ান অফ। শুরুর দিকে না, এটা এগুলো শুরুর দিকে সানি দেওয়াল, একদম শুরুর দিকে, মানে ওই অ্যান্টি পুলিশ অ্যান্টি অর্জুন বড়টা ফিল্ম আছে, অ্যান্টি গভর্নমেন্ট অর্জুন এই সময়, যেটা পরবর্তীকালে কামাল হাসানও রিমেক করে। হ্যাঁ তো তো এইগুলো করেছে। তো তো এই ফিল্ম এই থিম নিয়ে কিন্তু বলিউড ডিল করেছে, কিন্তু কোথাও গিয়ে যখন একটা সুপারস্টার মানে একটা ইয়াং সুপারস্টার জন আব্রাহামের লঞ্চ হচ্ছে, এজিং সুপারস্টার আছে, অ্যাকশন ফিল্ম কমার্শিয়াল ফিল্ম করতে নামছি আমরা, তো বড় দর্শক বড় বাজেট, তখন ইউ ক্যান টেক দিস, ইউ ক্যান টেক দ্য আইডিয়া, দ্য আইডিয়া ইজ ভেরি টেম্পটিং, নট দ্য প্লট, দ্য প্লট টুইস্ট ইজ নট টেম্পটিং, ইট উইল নট বি ভেরি রাখেইনি তো, রাখেইনি, হ্যাঁ নষ্ট করে দিচ্ছে। তো ওখান থেকে আলটিমেটলি ফিল্মের এসেন্সটা নষ্ট হচ্ছে, কারণ ফিল্মের থিমটা ছিল যে রিভেঞ্জের থিম। আর সব থেকে প্রোফাউন্ড ফিল্ম ট্রিলজির মধ্যে এই পার্ক চান-মুকে কিন্তু ওল্ড বয় সব থেকে প্রোফাউন্ড ফিল্ম, একদম, যেখানে ইউ থিঙ্ক যে ইউ আর টেকিং দ্য রিভেঞ্জ, দেন ইউ রিয়েলাইজ দ্যাট রিভেঞ্জ ওয়াজ টেকেন বাই সামওয়ান এলস ফ্রম ইউ, এন্ড ইউ ক্যান ডিসাইড দ্য নেচার অফ রিভেঞ্জ। হ্যাঁ, রিভেঞ্জটাই নেচারটাই ভুলে গেল। তো জিন্দা ওটাকে মিস করে গেল। জিন্দার টেকনিক্যাল ব্রিলিয়েন্স আছে, অ্যাটমসফেরিকও ব্যাপারটাই করে দেয়, কিন্তু আলটিমেটলি কি ওই গ্রেটনেসটা টাচ করতে পারে না। হ্যাঁ দেখ, জিন্দার আরেকটা ব্যাপার হচ্ছে, তুই এটাও কিন্তু ফ্যাক্ট যে জিন্দাও কিন্তু খুব, তুই দেখবি যে ইট ইজ অ্যান এক্সটেনশন সামহাউ অফ দ্যাট বলিউড ফিল্ম, অফ দ্যাট কোরিয়ান ফিল্ম, বিকজ যে ওই যে মানে এখানে তুই ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু পাবি না, বা একটা ভারতীয় চরিত্ররা তাদের কোনো অ্যাকশন ভারতীয় বলে মনে হচ্ছে না, হ্যাঁ জিন্দায়। কিন্তু এট দ্য সেম টাইম ওই একটা দারুণ অ্যাটমসফিয়ারিক ব্যাপার তৈরি করতে পেরেছে, এগুলো তৈরি করতে পেরেছে, কিন্তু এবং শেষটা ওই রিস্কটা নেয়নি। তুমি আনফেথফুল দেখেছো? মার্ডার না, আমি আনফেথফুল দেখি, তাহলে আমরা কেউ ডিসকাস করতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মার্ডার আমি আনফেথফুলের পার্টস দেখেছি। আনফেথফুল হচ্ছে এই তোমার ডায়ান সামথিং, আনফেথফুল ইজ রিচার্ড গিরি আছে, ঠিক আছে চরিত্র, হ্যাঁ রিচার্ড গিরি আছে। অ্যান্ড মার্ডার কোথাও গিয়ে না মানে মার্ডার টেক্স দ্য আইডিয়া, মার্ডারও না কোথাও গিয়ে ইমোশনাল কনফ্লিক্ট দোকান হচ্ছে না সবসময় জিনিসটাকে ছড়িয়ে দেয়। ওই ইমোশনাল কনফ্লিক্টটা ভাই, মালিকা শেরার মধ্যে চরিত্রটাই মানে ওর বোনের বিয়ে হয়েছিল আমিষা কি একটা নাম ভুলে যাচ্ছি আমি, ভুলে গেছি আমিষা প্যাটেলের ভাইয়ের ভাই। তো মালিকা শেরার চরিত্রটা বোন ওয়াজ দ্য ওয়াইফ অফ দ্য গাই। তো বোন যেহেতু মারা যায় একটা প্লেন ক্র্যাশে, তাই মালিকা শেরাওয়াত ইমরান হাশমিকে ছেড়ে ওকে বিয়ে করে নেয়, এন্ড ওটা হচ্ছে ওর মরাল কনফ্লিক্ট, এন্ড দ্যাট ইজ সো ডাম, দ্যাট ইজ ভেরি ডাম। এবং এটা চিরকাল, তুই বলিউডে সিলসিলা দেখ, সিলসিলাতেও তো তাই শশী কাপুর মারা গেল, তাই জয়া ভাদুরীকে অমিতাভ বচ্চন বাধ্য হয়ে বিয়ে করলো রেখাকে ছেড়ে দিয়ে। ওটাই আমার মনে হয় না মানে কোথাও গিয়ে না এটা না ফিমেল এজেন্সিটাকেও নিয়ে কোনো বড় কোয়েশ্চেন মার্ক দিয়ে নষ্ট করে, যে হিরোকে বিবাহিত করতে হবে ভাই, জিসকে মানে সবাইকে বিয়ে দিয়ে দাও, তাহলে একটা সবথেকে বড় এক্সাম্পল আছে একটা অক্ষয় কুমারের ফিল্ম আছে, অক্ষয় কুমার অনিল কাপুর
এই আছে মনোজ বাজপেয়ী আছে, ঠিক আছে? ওই আচ্ছা। ফিল্মটা পারলে তুমি দেখো। হ্যাঁ, এই ফিল্মটা মনে হয় বেওয়াফাই মনে হয় সিনেমাটার নাম। ও বেওয়াফা, হ্যাঁ বেওয়াফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে মরাল কনফ্লিক্টই হচ্ছে যে আমার তো ভালোবাসতাম আমি অক্ষয় কুমারকে, কিন্তু সুস্মিতা সেন মারা গেল, তাই আমার গানগুলো খুব ভালো ছিল সিনেমাটার। গানগুলো দুর্দান্ত, আমি তো এখনো পারলে শুনি। হ্যাঁ ওইসব জিনিস নিয়ে পারফেক্ট ছিল বলিউড। হ্যাঁ, বলিউড তো ওটার জন্যই, আওয়ারাপান থোড়ি আওয়ারাপান বিটার সুইট লাইফ। রাইট রাইট। আচ্ছা, আওয়ারাপান নিয়ে তো কথা হচ্ছে না, আওয়ারাপান নিয়ে এখন ট্রেন্ডিং আছে। ট্রেন্ডিং আছে, হ্যাঁ দেবো আওয়ারাপান হাওড়া পান। নিয়ে বলো, আওয়ারাপান নিয়ে তুমি বলো। আওয়ারাপান আর বিটার সুইট দেখেছো তুমি তো? এই মজার ব্যাপারটা হচ্ছে আমি আওয়ারা পানও দেখিনি, আমি বিটার সুইট লাইফও দেখিনি, বাট তুই বল। ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, হ্যাঁ সো আওয়ার বিটার সুইট লাইফে কি হয়, বিটার সুইট লাইফ, ম্যান ফ্রম নোওয়্যার, এগুলো না সাবসেট অফ ফিল্মস উইচ ইভেন্চুয়ালি ইন্সপায়ার জন উইক। এটা তুমি কোট স্যুট পরে একটা মানুষ খুন করে বেড়াচ্ছে। হুম বিটার সুইট লাইফ একটা সামান্য গল্প ছিল, হুম সামান্য গল্প about someone who is looking for redemption. হুম If not within him, he will get others, he will give others redemption. হুম ঠিক আছে? আর একটা ফাদার কমপ্লেক্স ড্যাডি ইস্যু নিয়ে ফিল্মটা ছিল, যে ওর হুম একটা বস আছে, হুম ওর বস ওকে একটা মিশন দেয় যে আমার এই গার্লফ্রেন্ড আছে, সে কি করছে না করছে আমাকে তার খবর দাও। হুম ও যায়, ও যায়, আর শুরুর দিকে ওর খুব ভালো লাগে মেয়েটাকে, তারপরে ও রিয়েলাইজ করে যে মেয়েটাকে আর ছেলেটাকে আজাদ করতে হবে, করতে হবে। তো ও ওটা করে দেয়, আর ও বিলিভ করে যে বস ওকে ঠিক আছে করেছে করেছে, বস ওকে মারে and almost kills, and then he is like, I am the son, so called son, মানে তোমার ছেলের থেকে যদি তুমি আমাকে প্রায়োরিটাইজ করেছো, তুমি আমাকে মারলে কি করে, নাও আই উইল টেক দ্য রিভেঞ্জ। ওই মেয়েটা ছেলেটার কিন্তু সাবপ্লটটা কিন্তু বেরিয়ে গেল, ওটা কিন্তু মেইন প্লটই না, ওটা ভুলে গেল ওরা। ওর রিভেঞ্জটা হচ্ছে যে আই লাভড ইউ অ্যাজ আ ফাদার, you saw me as a son figure, how can you do that to me over a girl, over a girl? Such an interesting concept, like fucking interesting. আওয়ারাপান কি করে, আওয়ারাপান খুব সুন্দরভাবে, ইটস আ রেয়ার কেস। আওয়ারাপান কি করে যে আমরা গল্পটাকে নেব, আমরা একটা ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট রাখবো, and I will make the hero an atheist and give him a moral complexity, যেটা কিন্তু বিটার সুইট লাইফে নেই। ওরা গল্পটাকে ইন্টারেস্টিং, তুই ভাব, মানে এইটাই বলছি যে এই যে নিয়ে এলো ভারতের কনটেক্সটে, সঙ্গে সঙ্গে ইটস বিকাম সো ইন্ডিয়ান। হ্যাঁ, তো ওইখানে বিষয়টা হচ্ছে যে যে মেয়েটাকে ওই মানে ছাড়াতে যাচ্ছে, এখানে যে মেয়েটা চরিত্রটা, দ্যাট টেক্স দ্য সেন্টার স্টেজ, অ্যান্ড দ্য গার্ল ইজ আ পাকিস্তানি গার্ল। অ্যান্ড আরো বেশি ওরা কি করে, বিটার সিলেটের কোনো ব্যাক স্টোরি নেই অফ। মজার ব্যাপারটা হচ্ছে এখন এই ছবিটা নিয়ে কত কন্ট্রোভার্সি হতো বলতো। হ্যাঁ, এবারে বিটার সুইটে কি হয়েছে, বিটার সুইট লাইটে কি হয় লাইফে, যে ওই হিরোটার কোনো মানে নেই, ব্যাক স্টোরি নেই। এখানে ইমরানের ক্যারেক্টার, শিবম পান্ডিতের ক্যারেক্টার, একটা ব্যাক স্টোরি আছে যে ও বিং আ হিন্দু পান্ডিত, হি ওয়াজ ইন লাভ উইথ আ মুসলিম গার্ল আলিয়া। তো এখানে একটা হিন্দু মুসলিম দেশের কনফ্লিক্টও আনে, এন্ড দে মোস্টলি ডু ইট ভেরি সাকসেসফুলি, রেয়ার কেস। ঠিক আছে, কিন্তু তুমি কিছু সিম্পল সার্টেনিটির ডিফারেন্স পাবে, সেটা হচ্ছে বিটার সুইটের একটা শট আছে, বিউটিফুল শট, ওয়ান শটে ও ক্যারেক্টারটার হার্ট ব্রেকটাকে বুঝিয়ে দিল কিম জি। সেটা হচ্ছে ও মেয়েটার সাথে দেখা করতে গেছে, মেয়েটার সাথে একটা ডিনার করে, ওর খুব ভালো লাগে, একটা ও চেলো বাজাচ্ছে, তো ওই একটা সেশন অ্যাটেন্ড করে, একটুখানির জন্য দেখানো সেশনটা, ঠিক আছে। আর আমি জানি যে এটা নিয়ে এন্ডে কি হবে, আই কুড সেন্স। তো যখন পরের দিন দেখা করবে, সেকেন্ড ডে 2 দেখা করা মেয়েটার সাথে, আর সার্ভেলেন্স বিহেভ করা, হি কোমস হিজ হেয়ার, অ্যাডজাস্ট ছোট ছোট জিনিস, যে মেবি হি ইজ ফিলিং সামথিং ফর দিস গার্ল। হি ওয়াকস, ওটা হাঁটার শট আছে, ও হেঁটে গেল, শটটা পেছন থেকে ক্যামেরাটা ট্র্যাক করছে, এন্ড দেন দূর থেকে দেখায় যে মেয়েটার সাথে একটা ছেলে চলে এলো দেখা করতে। He suddenly turns back and the camera still শটটা চলছে, কিন্তু ক্যামেরা পেছন দিকে যাচ্ছে, আর ছেলেটা জাস্ট হেঁটে এরকম করতে হাতটা করতে চলে গেল। ওই যে ফাট করে হার্ট ব্রেকটা হলো, ওইটা আমিও বুঝতে পারলাম, ক্যারেক্টারটা তো হার্ট ব্রেক হলোই, হার্ট ব্রেক যেরকম ভাবে রিয়েল লাইফে হয় সেরকম ভাবেই দেখালো, যে ফাট করে হলো। আওয়ারাপান কি করে, আওয়ারাপান একটা গানের সিচুয়েশন আনে, ওরা একটু হাইটেন্ড ইমোশনস, হাইটেন্ড ড্রামা করে দেয়।
কিন্তু ওইটাই এবারে এখানে একটা ইন্টারেস্টিং আছে যে সাউথ এশিয়ান সিনেমা যখন হলিউডে রিমেক হয়েছে, হলিউড কিন্তু ইমোশনাল টোন ডাউন করেছে। তুমি দেখবে ইনফার্নাল অ্যাফেয়ার্সে যখন টনি লাং কল করে, ওই হিরোটার নাম কি ভুলে গেলাম আমি, টনি লাং যখন কল করে তখন ওরা যখন কথা বলছে, টনি লাং তো পুলিশের হয়ে গ্যাংস্টারে মোল, আর মানে ডিপার্টেড ডিপার্টেড, হ্যাঁ আর আচ্ছা ওর বন্ধুটা তো গুন্ডার হয়ে পুলিশে মূল। রাইট ইয়েস যখন ফোন কলটা হয় একটা মিউজিক হচ্ছে চাইনিজ ফিল্মটাতে, প্রচুর মিউজিক হচ্ছে। রাইট 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 ডিপার্টেডে যখন কল করে ডিক্যাপ্রিও একে ম্যাট ডেমনকে, নো মিউজিক, হ্যাঁ ফোনটা কাট। ওটাই না চাইনিজ না, কোথাও গিয়ে চাইনিজ সিনেমা, আমি চাইনিজ সিনেমা নিয়ে আলাদা করে ভিডিও করতে পারি আমরা, এই চাইনিজ সিনেমা না একটা মেলোড্রামা আছে ওদের মধ্যে। They love to do it. They love to instill melodrama. They love to instill music. Exactly. হ্যাঁ স্করসেসি যখন স্ক্রিনটা ডিরেক্ট করলো, ওর পুরো কাট ডাউন করলো জিনিসটা। না স্করসেসি তো অলওয়েজ, স্করসেসির একটা প্লাস পয়েন্ট হচ্ছে ও অলওয়েজ ও পুরো রিভার্স করে দেয় সিচুয়েশনটা। ধর একটা খুব সিরিয়াস সিচুয়েশন, সেখানে ও এমন একটা মিউজিক চালিয়ে দিল যে মিউজিকটার ওই সিচুয়েশনের সাথে কিছু মানে কোনো লিঙ্কই নেই। এটা সব সিনেমাতেই অলমোস্ট করেছে, ক্যাসিনো ফ্যাসিনো সবেতেই করেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওইগুলো ডিপার্টেড কিন্তু একটা ফার্স্ট আমার মনে হয় স্করসেসি ফিল্মোগ্রাফিতে যেটা রক মিউজিক ইউজ করে, মানে রক জাস্ট কোর ফিল্মে, মানে এটা রক ব্যাপার আছে যেটা কোনো ফিল্মে নেই। তুমি শুরু হচ্ছে ছবিটা, হ্যাঁ, এবং সেটাই কিন্তু পুরো তোকে ওই ভাইবটা দিয়ে দিচ্ছে যে তুই কোথায়, where you are going to enter right now. বলিউড স্করসেসিকে ছাড়েনি কিন্তু ভালোভাবে মনে করো। সারাকটা কোন ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার গানগুলো ভালো, কিছু বলা যাবে না। ভাই সারাকটা ট্যাক্সি ড্রাইভার লিটারালি। প্লটটা খুঁজে দেখে নাও একটু ভালো করে ভাবলে, এখন মনে হচ্ছে একটু ভালো করে ভাবলে, মানে ওই আর কি, মানে সারাকে একটা মহারানীর ক্যারেক্টার তৈরি করেছিল, যেটা খুব ইন্টারেস্টিং ছিল। কিন্তু নেগেটিভ ক্যারেক্টারটা মহেশ ভাট পারতো এসব করতে। মহেশ ভাটের মধ্যে এই ক্যালিবারটাও ছিল। দিল হে কে মানতে নেই কি মহেশ ভাটের ফিল্ম? হ্যাঁ, দিল হে কে মানতে নেই মহেশ ভাট। ব্রেকফাস্ট এট টিফানিস, হ্যাঁ কি ভালো, আমার দারুণ লাগে ভাই দিল হে কে মানতে নেই। ব্রেকফাস্ট এট টিফানিস না, ইট হ্যাপেন্ড ওয়ান নাইট। ইট হ্যাপেন্ড ওয়ান নাইট আমি দেখিনি ফেলে। রোমান হলিডে কোন ফিল্ম? রোমান হলিডে আলাদা। রোমান হলিডে থেকে একটা বাংলা ছবি হয়েছিল, রাতের রজনীগন্ধা। আচ্ছা হ্যাঁ, উত্তম কুমার, অপর্ণা সেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখিনি ফিল্ম। রোমান হলিডে হচ্ছে রোমান হলিডে এনি ডে বেটার। হ্যাঁ, এন্ডিংটা ডিভাস্টেটিং। রোমান হলিডে ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম। রোমান হলিডে দুর্দান্ত লাগে, মানে ইট ইজ আ মানে বেটার ফিল্ম দ্যান এনি মানে আদার রোমান্টিক ফিল্ম ফর মি। মানে এত ভালো লাগে আমার, খুব পছন্দের ছবি রোমান হলিডে আমার। তোমার মনে হয় বাংলা সিনেমা একটা সময় এতগুলো রিমেক করেছে, তাই জন্য রাইটার কালচার বা রাইটিং কালচারটা কোনো কালটিভেটিং হয়নি বাংলা? হ্যাঁ 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 একদম। কেন এটা একটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা নিয়ে না একবার যদি আমরা বাংলা মেইন স্ট্রিমটা যদি ভাবি, তুই দেখ, মানে বাংলা মেইন স্ট্রিম যদি তুই দেখিস, তুই দেখবি কোনোদিনই কিন্তু মেইন স্ট্রিম বাংলা সিনেমা ওয়াজ নেভার এরকম ধরনের ছিল না যে তুই হলে বসে সিটি দিতে দিতে এনজয় করবি। একটা হিরোকে প্রথমে আঙুল দেখানো হবে, তারপর হাত দেখানো হবে, তারপর তার পা দেখানো হবে, হ্যাঁ, দিয়ে সে ঢুকছে। আমার এখনো মনে আছে যে আমাদের যে সবচেয়ে বড় সুপারস্টার কে, উত্তম কুমার, তার থেকে বড় সুপারস্টার তো এখনো কেউ আসেনি। হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাজ ওয়েল, কম এসছে কেউ, একদম একদম। এবং এটা ভারতবর্ষেও খুব অল্পই এসছে যে এত বড় অ্যাক্টর অলসো সাচ আ সেলিব্রেটেড সুপারস্টার, ভারতবর্ষেও খুব অল্পই এসছে। তো উত্তম কুমারের তুই যদি দেখিস গোটা ফিল্মোগ্রাফি, তুই দেখবি কটা ছবিতে উত্তম কুমারের একটা মাসি এন্ট্রি আছে, প্রায় নেই। একমাত্র আমার যেটা মনে হয় উত্তম কুমারের সবচেয়ে মাসি এন্ট্রি, সেটা হচ্ছে উত্তম কুমারের একমাত্র আর্ট হাউস ছবি, সেটা হচ্ছে নায়ক। সেটা হচ্ছে উত্তম কুমারের সবচেয়ে মাসি এন্ট্রি, যে উত্তম কুমার চুলটা আঁচড়াচ্ছে, তার জুতোর ফিতেটা বাজছে, তারপরে ঘুরে তাকিয়ে বললো আমি তো আছি, জিন্দাতে না। ওইটা হচ্ছে সিটি মার মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই গোটা ফিল্মোগ্রাফি খুঁজে দেখ, উত্তম কুমারের আর যে কোনো ছবি দেখ, তুই দেখবি উত্তম কুমার র্যান্ডম বসে আছে একটা গাড়ির মধ্যে, কোনো অ্যান্টিসিপেশনই তৈরি করে না হিরো এন্ট্রির। একটা ছোট্ট জিনিস বলবো, উত্তম কুমারের আর সুচিত্রা সেনের ওই ফিল্মগুলো, ওই এরার ফিল্মগুলো ওয়াজ ওয়ে মোর প্রগ্রেসিভ দ্যান টুডেজ। অ্যাবসলিউটলি।
এবং সেটাই বলছি, তুই আজকের জেনারেশনে যদি ওই ছবিগুলো ধর বানানো হয়, দিজ আর অল ওটিটি ফিল্মস। লোকে যেটাকে মেইন স্ট্রিম ছবি, ঘরে বসে একটা বিরাট একটা হলে বসে দেখবো, এই ছবিগুলো কিন্তু কোনোটাই নয়। বাংলা মেইন স্ট্রিম কিন্তু চিরকালই এখনকার পয়েন্ট অফ ভিউ থেকে অল ওটিটি ফিল্মস। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। শঙ্কবেলা, হ্যাঁ, এভরিথিং। তারপর যখন একটা পয়েন্টের পর কি হলো, একটা পয়েন্টের পর বাংলা সিনেমা খুব ইন্সপায়ার্ড হয়ে গেল ফ্রম যাত্রা। যাত্রা থেকে খুব ইন্সপায়ার্ড হলো, যে সেই সময় যে যাত্রা তৈরি হতে আরেকটু বেশি, মানে আরেকটু কোর মাস অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য যাত্রা থেকে প্রচন্ড ইনফ্লুয়েন্স হলো। তাই স্বপন সাহা, অঞ্জন চৌধুরী একটু টোন ডাউন, বাট স্বপন সাহা বল, হরনাথ চক্রবর্তী বল, এদের ছবির যে পিচ বা যে ড্রামাটাইজেশন অত্যন্ত বেশি ওভার দ্য টপ। হ্যাঁ, তখন বাংলা ইন্ডাস্ট্রি যেটা হলো, মৌলিক গল্প হলেও এই যে যাত্রার কিছু আইডিয়া তুই কিন্তু প্রত্যেকটা ছবির মধ্যে দেখতে পাবি। এই যে বউ ট্রিলজি যেটাকে আমরা বলি, এটা কিন্তু মেনলি এগুলো কিন্তু অরিজিনাল গল্প একটাও নয়, এগুলো সব হচ্ছে। অঞ্জন চৌধুরীকে ভালো লাগে অ্যাজ এ ফিল্ম মেকার? অঞ্জন চৌধুরীকে দেখ, আমি অঞ্জন চৌধুরীকে আননেসেসারি রোমান্টিসাইজ করি না। হি ইজ আ গুড ফিল্ম মেকার, হি ইজ নট আ গ্রেট ফিল্ম মেকার, ঠিক আছে? হি ইজ আ গুড ফিল্ম মেকার, অফকোর্স হি ইজ আ গুড ফিল্ম মেকার। অঞ্জন চৌধুরীর ছবিতে বেশ কিছু ইন্টারেস্টিং কাট সিন আছে। হ্যাঁ, যেমন ধর একটা লোক একটা জায়গায় সংলাপ বলছে, তারপর কাট হয়ে আরেকটা সেই সংলাপেরই একটা অন্য কনটেক্সটে রিপিটেশন হচ্ছে। সেটা তুই অঞ্জন চৌধুরী সব ছবিতে পাবি, যে একটা অন্য কনটেক্সটে ওই সংলাপের উত্তরটা যেন একটা বললো যে তুমি কোথায় যাবে, কাট হয়ে গিয়ে একটা অন্য জায়গায় অন্য একজন লোক বলছে হ্যাঁ আমি তো যাবো না, আমার পিঠে খুব ব্যথা, এরকম টাইপের একটা ইয়ে হচ্ছে। তো এটা অঞ্জন চৌধুরী করে থাকতো। বাট যাই হোক, মানে অঞ্জন চৌধুরীকে রোমান্টিসাইজ করার কোনো জায়গা নেই, কারণ বউ ট্রিলজি যেটা নিয়ে এত কথা হয়, ইট ইজ ভেরি ভেরি ইন্সপায়ার্ড ফ্রম অল দ্য যাত্রাস এট দ্যাট টাইম। এবং স্বপন সাহার ছবি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এভরিথিং, মানে যেটা হরনাথ চক্রবর্তীর ছবি, সবই না এই যাত্রা বা বাংলাদেশি ছবি থেকে প্রচন্ড ইন্সপায়ার্ড। শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা অনিল কাপুরের ফিল্ম থেকে রিমেক করা। হ্যাঁ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ বোধহয় অনিল কাপুর, আমি জানি না, আমি দেখি সম্ভবত। এবার হিন্দি সিনেমারও কিন্তু খুব ইনফ্লুয়েন্স তৈরি তখন রয়েছে, প্রচুর হিন্দি সিনেমা থেকে ইন্সপায়ার। তো বাংলা মেইন স্ট্রিম তখন হয় হিন্দি সিনেমা, নয় যাত্রা, তারপরে যে একটা ফেজ এলো যখন বাংলা সিনেমা সাউথ থেকে রিমেক করতে শুরু করলো। তো তুই দেখ, রাইটারের মানে ইয়েটা কিন্তু চিরকালই খুব মানে মানে তৈরি হবে না, মানে কিভাবে তৈরি হবে। এখন যদি তুই পুরোনো বাংলা কমার্শিয়াল ছবি দেখিস, দিজ আর অল ওটিটি ফিল্মস। এখন তারপরে যে ছবিগুলো তৈরি হয়েছে সেগুলো হয় যাত্রা থেকে ইন্সপায়ার্ড, নয় একটা একটা সার্টেন টাইমে একটা সার্টেন জায়গায় যে ধরনের ছবি হচ্ছে সেইটার একটা কালেকটিভ রিপ্রেজেন্টেশন বাংলা ছবিতে হচ্ছে, যেটা নিজস্বতা নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিজস্বতা আইডেন্টিটি। এক্স্যাক্টলি। সেই জন্য বাংলা ছবির নিজস্বতাটা বহু কাল ধরেই হারিয়ে গেছে, যে কারণে এখন বাংলা মেইন স্ট্রিম কি নোবডি নোস। আমি একটা ভেরি ইন্টারেস্টিং অ্যানেকডোট শেয়ার করতে পারি, কিন্তু এটা কতটা রাখতে পারবো তুমি জানি না। আমি রাখবো, তুই বল না। তো when I was working in production house, তখন আমি একটা খুবই বিশাল বড় সুপারস্টারকে, বাংলা সুপারস্টারকে, সে এখন দুটো সুপারস্টারের মধ্যে একটু পিছিয়ে পড়েছে, এখন একটা সাকসেস পেয়েছে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমাদের নিজস্ব বাংলা সিনেমার অ্যাকশনটা না নেই, স্টাইলটা। কারণ আমি এক্সাম্পল দিচ্ছি, তামিল না একরকম অ্যাকশন করে, উড়ে যাওয়ার অ্যাকশন, অ্যান্টি গ্র্যাভিটি। প্রশান্ত নীল কানাডা সিনেমায় বসে ওটা নিজস্ব অ্যাকশন তৈরি করে দিয়েছে। কারেক্ট। অন্যান্য চরিত্ররা বিল্ড আপ দিচ্ছে, অন্য সিনে বিল্ড আপ দিচ্ছে, ওই সিনটায় বিল্ড আপ দিচ্ছে, ও আর আয় ও কারেক্ট করে। তেলেগু সিনেমা মধ্যে একটা ডিফারেন্স আছে, কিন্তু তেলেগু সিনেমাও কিন্তু একটা রুটেড জায়গায় করে জিনিসপত্র, ওদের আবার ওরার বিষয় নেই, ওদের একটা ভায়োলেন্স, নিজস্ব একটা অ্যাকশন আছে। ইভেন মালায়ালাম ছবি তুই যদি অ্যাকশন দেখিস, অনেক বেশি স্লিক, অনেক বেশি গ্রাউন্ডেড। ধর দুজনে চুল টানাটানি করছে, এটাই একটা অ্যাকশন সিন। হ্যাঁ, তো এবারে বিষয়টা হচ্ছে, আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের বাংলা সিনেমায় নতুন রকম অ্যাকশন কেন হচ্ছে না। দুটো কারণ বলেছিল। সেটা হচ্ছে যে আমাদের যে মেকার্স, প্রডিউসার, তারা উনিও বিশ্বাসী এটাতে যে অ্যাকশন ইজ অ্যান অর্নামেন্ট, not a part of the story. So it is not important to make a really good action
দৃশ্য অর হোয়াট এভার, মানে অ্যাকশনটাকে সেপারেটলি দেখার দরকার নেই, সবাই তো একই, মানে মারছে হিরো, ওটাই অর্নামেন্ট তো আলটিমেটলি, গল্প তো নয়, তো দরকার নেই, অত ইম্পর্টেন্স দেবো না। একটা কারণ আছে, বাজেটটার জন্য একটা হয়তো এই ডিফেন্সটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে লজিস্টিক্যাল কারণ, সেটা হচ্ছে যে আমাদের এখানে কোরিওগ্রাফার নেই। বিশ্বাস করবেন অর্কদা, আমি দেখেছি নিজের চোখে আমি দেখেছি, তোমাকে বলছি। আমাদের এখানে রবি বর্মা বলে একটা অ্যাকশন ডিরেক্টর আসছে বাংলা সিনেমা এ করতে। আমি যেই ফিল্মে পারছিলাম আমি দেখেছি ওনাকে করে করতে। উনি মিশন মজনুর অ্যাকশন ডিরেকশন দিয়েছিলেন। বস 2 ফিল্মে অ্যালান আমিন এসেছিল অ্যাকশন ডিরেক্টর হিসেবে। অ্যালান আমিন ইজ দ্য ওয়ান যে ধুম 2 অ্যাকশন করেছে। সো বম্বে থেকে, সাউথ থেকে অ্যাকশন ডিরেক্টর এসে করে যাচ্ছে। তো তুমি তো বলছো যে কেন হচ্ছে না, লজিস্টিক্যালি এটাও একটা কারণ হচ্ছে না। কেন আই হ্যাভ বিন আ পার্ট অফ আ মুভি সেট, আই হ্যাভ বিন আ পার্ট অফ আ মেকিং অফ আ মুভি সেট, মুভি মেকিং হোয়াট এভার। তো ওই অ্যাকশন ডিরেক্টরটা না সাউথের বা বলিউডের, তাই জন্যই হচ্ছে না। আর এখানে বাজেটটা নেই, তাই ওটাও জন্য ধার করা হয়ে যাচ্ছে না তখন। রিলেশনে চলে যাচ্ছি আমরা। তাহলে কিন্তু আমার প্রশ্নটা ছিল, বেসিক্যালি পয়েন্টটা ছিল যে আমরা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট অ্যাকশনটা কেন করছি, যেটা মাঙ্কি ম্যানে করতে পারছে। সিম্পল কথা, সিম্পল, কোনো মানে গ্রে, মানে কোনো রকেট সায়েন্স না, নেই কোনো অ্যাকশন ডিরেক্টর যে করবে ওটা, মানে ওখানে ওটা নেই। আর প্লাস আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, কম্ব্যাট সিন হচ্ছে দুটো অ্যাক্টরকে তো হতে হবে, স্কিলড হতে হবে, মানে ওয়ান টেকটা হবে কি করে, কাটসেই খেলতে হবে, তো নেই ওরকম। এটা থেকে এটা মনে পড়লো যে পুরোনো বাংলা ছবি তুই যদি দেখিস, ওখানে যদি অ্যাকশন সিন দেখিস, ইট ইজ কিন্তু মোর অ্যাবাউট দ্য অ্যান্টিসিপেশন। হ্যাঁ, অ্যাকশনগুলো ভালো ছিল কিন্তু অরিজিনাল ছিল। এক্স্যাক্টলি। অ্যাকশন তুই 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 জিন্দের বন্দির অ্যাকশন দেখ, জিন্দের বন্দির অ্যাকশন কিন্তু ইট ইজ নট অ্যাবাউট দুজনের সাথে কাটাকাটি করছে, মারামারি করছে, সাংঘাতিক করছে, কিচ্ছু নয় কিন্তু। ইট ইজ যে দুজন তাকিয়ে আছে একে অপরের দিকে, অনেকক্ষণ ধরে ক্যামেরাটা ফ্রেমটা ধরে রেখেছে দুজনকে, একজন এরকম ভাবে হাঁটছে, একজন উল্টো দিক থেকে এরকম ভাবে হাঁটছে, ফ্রেমটা ধরে রেখেছে। হ্যাঁ, এবার সেটাও কি অরিজিনাল? সেটাও অরিজিনাল নয়, সেটাও ইন্সপায়ার্ড ফ্রম সার্জিও লিওনি, ইন্সপায়ার্ড ফ্রম কুরোসাওয়ার ছবি, সেটার মধ্যেও ইন্সপিরেশন আছে, একটা পয়েন্টের পর সবকিছুর মধ্যে ইন্সপিরেশন আছে। কিন্তু মানে যেমন ধর তেলুগু ছবির যে ইন্সপিরেশন, সেটার মধ্যে চাইনিজ ছবির ইন্সপিরেশন আছে তেলুগু ছবির অ্যাকশনের মধ্যে। হ্যাঁ, কিন্তু বা অ্যানিমের ইন্সপিরেশন আছে, অ্যানিমের যে ধরনের অ্যাকশন হয় সেটার ইন্সপিরেশন আছে, কিন্তু স্টিল দেয়ার ওয়াজ সামথিং যেটা বাঙালি, হ্যাঁ, আমরা পরিচয় দিতে পারতাম। আর একটা ছবি ছিল উত্তম কুমারেরই, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, সেই ছবিটায় উত্তম কুমার গোটা ছবিটাতে অ্যাকশন করছে না, হি ইজ প্ল্যানিং দি অ্যাকশন। তারপরে আমরা অ্যাকশনটা হয়ে যাচ্ছে, উই আর সিইং দ্য রেজাল্ট। হ্যাঁ, তো অ্যাকশন যেহেতু হচ্ছে না, উই আর জাস্ট সিইং দ্য প্ল্যানিং এন্ড দ্য রেজাল্ট, মাঝের অ্যাকশন পোর্শনটা কিন্তু নেই। হ্যাঁ, দিওয়ারেই তো অ্যাকশন নেই, দিওয়ার যে এত বড় অ্যাকশন, দিওয়ারে তুই ভাব একটা অ্যাকশন সিন গোটা ছবিটা জুড়ে আছে, ওটা নেই অ্যাকশন। তুমি এটাই বিষয়, মানে আমার মনে হয় বলিউড ওই কতগুলো অ্যাকশন সিকোয়েন্স করবো, 6টা রাখবো, প্রথম এতে রাখবো, এতে রাখবো, মানে ওখানেও কোথাও গিয়ে একটা পিছিয়ে পড়ছে। আর বিশেষ করে বাংলা সিনেমা তো নিজস্ব কোনো, অ্যাজ আই সেড, আইডেন্টিটি নেই অ্যাজ অ্যান অ্যাকশন ফিল্ম হিসেবে, অ্যাকশনের কোনো এই নেই। তবু আমি বলবো যে রাজ চক্রবর্তী যেগুলো তৈরি করতেন, যে রিমেক গুলো করতো, সেটার মধ্যে একটা নিজস্বতা ছিল, একটা আনঅ্যাপোলজেটিক ব্যাপার ছিল। টিল পরিণীতা, রাজ চক্রবর্তীর আগের ছবিগুলো হ্যাড সামথিং ইন ইট, হ্যাড সামথিং উইচ ইজ বেঙ্গলিনেস ইন ইট। কিন্তু তারপরে হি অলসো লস্ট। অরঞ্জয় জলিয়ারে খুব সুন্দর বেঙ্গল ভার্সন অফ নমস্তে লন্ডন। হ্যাঁ, ইভেন তুই চিরদিনই তুমি যে আমার, বা তোর প্রেম আমার, বা তোর চ্যালেঞ্জ, হ্যাঁ, দুই পৃথিবী, দিস আর সো গুড। মানে দুই পৃথিবী গামিয়ামের থেকে অনেক বেটার ছবি আমার মনে হয়। আচ্ছা, আমি দুই পৃথিবীর রিমেক জানতাম। দুই পৃথিবী গামিয়ামের রিমেক, গামিয়াম বলে একটা সম্ভবত তেলুগু ছবির রিমেক, আমি জানতাম না। হ্যাঁ, তো এটাই তাহলে এটাই আজকে আমাদের আলোচনা, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, মানে কোনো অ্যাজ সাচ আমাদের টপিক ছিল না, বাট মেইনলি আমরা রিমেক নিয়েই আলোচনা করলাম, যে বিভিন্ন ধরনের। আমার চ্যানেলটাকে একটু প্লাগ ইন করে দাও।
আমার চ্যানেলটাকে প্লাগ ইন করে হ্যাঁ, দাও। তোর তোর চ্যানেলের নাম তো চক্রইউথই তো তোর চ্যানেল, কি না চ্যানেল না নাম? না, আমি নতুন নাম রিব্র্যান্ড করেছি, অনলি হ্যাঁ, আনপপুলার ওপিনিয়ন বলে। সো আমি তোর পলিটিক্যাল চ্যানেলের ইনকারেক্ট এখন নাম কথাবার্তা হচ্ছে বলবো। আনপপুলার ওপিনিয়ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, শুধু এখন পলিটিক্যালি ইনকারেক্ট কথাবার্তা বলবো এখন, আর ঠিক কেস আছে, খাবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে চক্রইউথের চ্যানেল হ্যাঁ, আনপপুলার ওপিনিয়ন, ওটাকে ফলো করে দিন। হ্যাঁ, পলিটিক্যালি ইনকারেক্ট কথাবার্তা যদি আপনি শুনতে চান তাহলে ফলো করে দিন। আর আমাদের এই ভিডিওটা খুব যদি ভালো আপনাদের লাগলো একটু কথা ভালো বলে। লেগে থাকে তাহলে চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দেবেন, আর এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটাকে ছুঁয়ে দেবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।